জাস্ট এক মিনিটের জন্য এক মিনিট স্যার অ্যাকচুয়ালি একটা কংগ্রেসের বাসের কথা হয়েছে একটা আমাদের অনেকদিন ধরে আমাদের একটা প্রটেস্ট হয়ে আসছে জাস্ট একটা যতগুলো টিবিএসসিতে ইংলিশ মিডিয়াম স্কুল আছে তো ওইখানে আমাদের কিভাবে বা একটা কোয়েশ্চেন একটা হোক যে রোমান হরফে একটা কোয়েশ্চেন হোক যে কম হরফ থাকে রোমান হরফে হলে যতগুলো ইংলিশ মিডিয়াম আছে টিবিএসসির মধ্যে আমাদের স্টুডেন্টের জন্য এবং ছাত্রদের জন্য সুবিধা হবে তো তার জন্য আমি সরকারকে বলবো এটা একটু চিন্তা ভাবনা করলে খুব ভালো হবে থ্যাংক ইউ মাননীয় স্পিকার স্যার সাপ্লিমেন্টারি অনেকগুলো এসে তো আমি এক দুটা বিষয় বলবো যেটা এই শিডিউলের কথা বলেছেন এটা কেন্দ্রের কাছে যেহেতু পেন্ডিং রয়েছে স্ক্রিপ্ট কমিটি এখনো তাদের রিপোর্ট জমা দেয়নি 3/2023 সালে স্ক্রিপ্ট কমিটি বানানো হয়েছিল অতুল দেববর্মা প্রাক্তন বিধায়ক ওনার নেতৃত্বে সেটা এখনো জমা হয়নি বর্তমান সময়ে বাংলা হরফেই ককবর শেখানো হচ্ছে আমাদের মাননীয় বিধায়ক রামপদ জমা দিয়ে বলছিলেন এটা নিয়ে আমাদের রাজ্য সরকার যথেষ্ট কনসার্ন এবং যথেষ্ট সেটাকে নিয়ে কাজ করছে ইতিমধ্যে আমাদের রাজ্যে 58টা ব্লকে এবং 23টা সাব ডিভিশনেই ককবর লার্নিং কোর্স চালুর জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ার থেকেই সেই কোচিং সেন্টারগুলো চালু হবে সেখানে ভাষা ইতিমধ্যে বাংলাতেই শেখানো হবে যখন স্ক্রিপ্ট কমিটি ফাইনালাইজ করবে তখন সেটা সিদ্ধান্ত করা হবে ঠিক আছে মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় বলবেন মাননীয় স্পিকার স্যার জাস্ট স্যার না স্যার খুব ইম্পর্টেন্ট উত্তরটা হয়তো বা মাননীয় মন্ত্রীর কাছ থেকে তার পক্ষে দেওয়া সম্ভব হবে না স্যার আপনার কাছ থেকে আমি চাই স্যার এই বিধানসভাতেই ককবরকে কোশ্চেন করা হয়েছে এবং কোশ্চেনগুলো কোনোটাই অ্যাকসেপ্ট হয়নি বলছে না ককবরকে তো এই বিধানসভা 1979 ইংরেজিতে ককবরকে 150 স্টেট ল্যাঙ্গুয়েজেস রিকগনাইজ করল তো এই বিধানসভায় তো সেই ককবরকের মর্যাদা সবচেয়ে বেশি হবে বাট স্যার ইউর সেক্রেটারিয়েট disallowed since it has been written in ককবর তাহলে ককবর কোথায় মর্যাদা পাবে ঠিক আছে মাননীয় সদস্য গোপাল স্যার একটু মাননীয় বিরোধী দলনেতা বললেন অমুক সালে কবে আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ হয়েছে এটা আমরা জানি এই যে অধ্যক্ষ মহোদয় একটা অ্যারেঞ্জমেন্ট করছে বাংলা বললে যিনি ককবর জানতে চান ককবরকে পাবে এবং ইংরেজি জানতে চান ইংরেজি জানবে আবার ককবরে বললে বাংলা ইংরেজি জানবে এই যে অ্যাটেম্পট অ্যাসেম্বলি হয়েছে আপনাদের সঙ্গে কিন্তু অ্যাটেম্পট নেননি সুতরাং ককবর ভাষাকে মর্যাদা দেওয়া হয় না এই যে হাতাই কত গন্ডা পয়সা নো 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 you are telling you are not giving importance to ককবর how can you say no 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 এগুলো মিসলিড করবেন না ককবরকে এই সরকার আসার পর ককবরকে যথেষ্ট মর্যাদা দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে লাইক এনিথিং এটা যেটা আমরা চিন্তা করবেন আজকে যে এই হিসাব করছি ককবর ভাষাকে আপনারা হারিয়ে ফেলেছিলেন সেখান থেকে আমরা রিকভারি করছি এই জন্য উত্তর দিতে আমরা লম্বা হয়ে যাচ্ছে কারণ আমরা চেয়েছেন কি কি পদক্ষেপ এই জন্য বলছি সুতরাং যিনি মাননীয় মন্ত্রী বলেছেন ঠিকই বলেছেন ককবর আমরা ইম্পর্টেন্স দিচ্ছি সমানভাবে ইম্পর্টেন্স দিচ্ছি পারলে চেষ্টা করছি কারণ ট্রাইবাল এলাকার ডেভেলপমেন্ট ছাড়া বা ককবর ভাষাতে উন্নয়ন ছাড়া রাজ্যের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না আমরা জানি সেই জন্য উই আর গিভিং ইম্পর্টেন্স স্পেশালি অন ককবর ওকে না হয়েছে অনেক সাবমিশন মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় বলবেন Let me just start question number 12. মাননীয় অধ্যক্ষ মহোদয় স্টার্ট কোশ্চেন নাম্বার 12 রাজ্যের টেট পাস করা বেকার সংখ্যা কত উত্তর 2022 সালে টিটেট পাস করা প্রার্থী যাদের টিটেট সার্টিফিকেট প্রদান করা হয়েছে তাদের সংখ্যা হল টিটেট পেপার 1 197 এবং টিটেট পেপার 2 169 সর্বমোট 366 জন টিটেট পাস করা প্রার্থী রয়েছে যারা টিটেট সার্টিফিকেট পেয়েছে
supplementary school. Sir, elementary education and secondary education. কতটা পোস্ট থেকে, কারণ এখানে মাননীয় মন্ত্রী বলছেন 363 মানে 366 সার্টিফিকেট, তাহলে পোস্ট কতটা খালি আছে আপনার এলিমেন্টারি এডুকেশন এবং সেকেন্ডারি? স্যার এই প্রশ্নের রিলেটেড যদি উনি কটা পোস্ট খালি আছে বলতেন আমি উত্তর দিতে পারতাম। টেট সম্বন্ধে কোনো প্রশ্ন তাকে উল্লেখ করতে পারেন। স্যার, মাননীয় মন্ত্রী অত্যন্ত অভিজ্ঞ। প্রথমে এখানে বিরোধী দলের ছিলেন, এখানে জাম করে মন্ত্রী হয়ে গেছে, সেকেন্ডারি আমি যেটা বলছি জাম করে মোস্ট রিলেটেড। কারণ হলো স্যার শুনুন, টেট না পাস করলে এলিমেন্টারি এবং সেকেন্ডারি এডুকেশনে চাকরি হয়। আমাদের ইনফরমেশন মোর দেন 7 to 8,000 পোস্ট ভ্যাকেন্ট। তাইলে উনি বলছেন 2022 সালে 366 ছেলে দেখা তারা পাস করে, তাইলে এখন অবধি তাদের কেন প্রোভাইড করা হলো না? রতন বাবু যখন যেমন তখন যেমন আমার কথা বলছেন। স্যার এগুলো সাপ্লিমেন্টারি, যখন যেমন তখন এই আপনি তো বলছেন এই তো তখন যেমন তখন যখন হয়েছিল আমি মনে করেছিলাম আমাদের অনিমেষ বাবু কিছু বললেন, ওনার বিপ্লব তো খতম হয়ে গেছে ওখানে যাওয়ার বলেন। আমি আমি স্যার এটা সাপ্লিমেন্টারি, দিস ইজ অলসো সাপ্লিমেন্টারি। আই এম টেলিং ইউ যে অনিমেষ আমি আপনাকে বলি অনিমেষ বাবুর বিপ্লব খতম, এটা সাপ্লিমেন্টারি। উনি বিধানসভায় রতনবাবু জাম্পিং করে চলে গেলেন, এটা সাপ্লিমেন্টারি। স্যার আমি আপনাকে বলছি, আপনি সব জেনেও ধৃতরাষ্ট্র হন। আমি আপনাকে বলছি ধৃতরাষ্ট্রের সামনে অঘটন ঘটার পরে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে, অনেক সম্রাট পালিয়েছে, পালাতে সময় পায়নি। সাপ্লিমেন্টারি মাননীয় মন্ত্রী মানে দায়িত্বপ্রাপ্ত একজন গেছেন, রাজ্য ত্যাগ করেছেন, আমার আতঙ্ক হয় আরেকজন রাজ্য ত্যাগ করে পদত্যাগ করে ফিরে এসেছে। আমার আতঙ্কিত, আমি সুদীপ বাবুর কথাটা যখন বলছেন ভালো আছে, কারণ আমি আপনাকে বলছি আপনার পুরনো সদস্য সাপ্লিমেন্টারি আপনাকে বোধগম্য হতে হবে। বোধগম্যের জন্য আমার বক্তব্য 2002 সালে উনি সার্টিফিকেট দিয়েছেন 363 জনকে, এখন অবধি কেন তাদেরকে চাকরি অফার দেওয়া হলো না? তাইলে আপনার পোস্ট ভ্যাকেন্সি আছে কিনা, থাকলে কেন দেওয়া হলো? আর 2022 সাল থেকে এখন অবধি টেট না নিলে আপনার এলিমেন্টারি এবং সেকেন্ডারি এডুকেশন দিতে পারবেন না। এই পরীক্ষাগুলি কতটা পরীক্ষা হয়েছে, কতজন পরীক্ষা দিয়েছে, কতজনকে সার্টিফিকেট দেওয়া বাকি আছে? আপনি তো প্রশ্ন বলে এটা ট্রেড রিলেটেড প্রশ্ন দিয়ে দেবেন, চাকরি থেকে। ঠিক আছে মাননীয় অধ্যক্ষ মহোদয়, ওনার একটা প্রশ্ন ওনার একটা প্রশ্ন রিলেটেড শূন্য পদকে আমি বলতে পারবো, প্রশ্ন নিয়ে আমি করতে দেবো, যেটা বলছে কেন দেওয়া হবে। স্যার টেট পরীক্ষা হয়েছে টেট 2 29/12/2022, টেট 1 30/12/2022, রেজাল্ট আউট হয়েছে 17/6/2023। মহামান্য সুপ্রিম কোর্ট একটা মামলা সিভিল অ্যাপিল নাম্বার 5068/2023, মহামান্য সুপ্রিম কোর্ট 10/8/2023 তারিখে একটা মামলার রায় আদেশ দেন যে আন্ডার গ্রাজুয়েট টিচার ইউজিটি পদে নিযুক্ত হওয়ার জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট পেপার 1 পরীক্ষায় বসার ক্ষেত্রে শুধুমাত্র ডিএলএড ডিগ্রি প্রাপ্তরা আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে বিএড ডিগ্রি গ্রহণযোগ্য হবে না। যখন এই রায় বেরোলো তখন এই রায়ের ব্যাপারে আমি তো সবাইকে দিতে চেয়েছিলাম মতামত জানানোর জন্য দপ্তর থেকে এনসিটিই একটা চিঠি পাঠানো হয়েছে। সেই মোতাবেক এনসিটি 20/11/2023 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দেওয়ার জন্য বলে।
তারপর এনসিটি গাইডলাইন অনুসারে ইউজিটি এবং জিটি রিক্রুটমেন্ট রুলস যেহেতু ওরা বলেছে সংশোধন করার জন্য বিষয়টি জিএপিএটি ল ডিপার্টমেন্ট এগুলি ক্লিয়ার হয়ে গেছে। নাও অ্যাট প্রেজেন্ট পেন্ডিং ফাইনাল ডিপার্টমেন্ট। এখান থেকে আসলে অটোমেটিক্যালি এখানে সেখানে তখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এমন প্রশ্ন হলো কেন একটা যদিও ক্লিয়ার বলেননি তোমায় বুঝে পেরেছে আমি উদ্দেশ্যটা 2023 কেন টেট পরীক্ষা না হলো না, ওই বিচারাধীন থাকা এবং এনসিটির নোটিফিকেশন যতক্ষণ প্রকাশিত না হয় 23 সালে টেট পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। তা আমি খবর নিয়েছি দপ্তর থেকে কালকে রাখতে যে অলরেডি 2024 পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। আর 197 জন বলছিলাম টেট ওয়ান পাস করলেও এর মধ্যে 80 জন কিন্তু ক্লিয়ারেন্ট, সুতরাং একটা অংশ কিন্তু বাদ করবে। আর টেট 2 যারা 169 সবাই দিতে পারবে, এনসিটি গাইডলাইনও ক্লিয়ার আছে। শুধু এক্ষেত্রেও কিছু সংশোধনের কথা এনসিটি বলেছেন। আগে যে গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্ক অফ 1 ইয়ার বিএড এটা ছিল, আমাদের সবাই এটা আছে। এখন বলছে অর পোস্ট গ্রাজুয়েট উইথ 55% মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড। এখন আবার সিস্টেম উত্তর করছে গ্রেড, নম্বর বলে না। এন্ড 3 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড এনএমএ এটাও ফাইন্যান্সে গেছে। সুতরাং এর মধ্যে চলে আসবে ল অ্যান্ড যে গ্রেডি ক্লিয়ার, ফাইন্যান্স থেকে আসলে ওরা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। সুতরাং আপনার যে ব্যাপারটা এটা আমি আশা করি বুঝাতে পেরেছি। স্যার সমস্ত পেয়ে গেল তো। স্যার আমি সব পেয়েছি, কিছুই পাই। একটা কথা হলো রতন বাবু, এখানে টেস্টের কথা আছে, টিচার এলিজিবিলিটি টেস্ট, এটা গ্রাজুয়েট এবং আন্ডার দুইটা। উনি আন্ডার গ্রাজুয়েটের উপর প্রেশার দিয়েছেন। সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলেছে অ্যাকর্ডিং টু কি টেট দিতে গেলে এই ফর্মালিটিস করতে হবে। কিন্তু যারা দুর্ভাগ্য হতভাগ্য আনফরচুনেট 366 যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন তাদেরকে কেন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হলো? প্রথম। দ্বিতীয়, আপনি বারবার বলছেন, আমি কি বলতে চাই আপনি ঠিকই জানেন, ইউ আর জ্ঞান পার্টি রতন বাবু। আমি আপনার স্যার শুনুন, এটা আনপার্লামেন্টারি না, জ্ঞান গম্ভীর চৈতন্যপুর রতন বাবু। আমি আপনাকে বলছি স্যার, কেন আপনি ওইদিকে যাচ্ছেন? আপনি নিউট্রাল থাকেন। আমি আপনাকে বলছি এখন সময় নষ্ট না, বেকারদের যন্ত্রণা আপনি বুঝবেন না, স্যার। এখানে টেলিভিশনে যারা আছে বুঝবে না, কিছু কিছু আমার বন্ধু রতন বাবু বোঝে, সরিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাকে আমি বলছি রতন বাবুকে, এই 363 জনকে আপনি 360 জন কবে অ্যাপয়েন্টমেন্ট দেন? আর আপনি আন্ডার গ্রাজুয়েট বলেছেন, গ্রাজুয়েট যারা টেট দেবে তাদের ব্যাপারে আপনার বক্তব্য না শুনুন, আমি আপনাকে। আর দ্বিতীয় কথা বাবু, যাদের যাদের এই আছে বেকার আছে তাদের সম্পর্কে আপনি কি নৃত্য করেছেন, কি ফাইল দিয়েছেন আমরা দেখেছি। আপনি এখন বক্তব্য ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য আনএমপ্লয়েড পিপল। আমি আপনাকে 24-এ নেবেন, 23-এ নেবেন, 23-এ আন্ডার গ্রাজুয়েটদের ব্যাপারে হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে, গ্রাজুয়েটদের ব্যাপারে বলেছে। আপনি বলেছেন কিনা? আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন, একজন মন্ত্রী বলেছেন ডিপার্টমেন্টে পাঠাবে, এখানে হোমওয়ার্ক করে আসতে হয়েছে। আমি আপনাকে বলছি রতন বাবু, বেকারদের স্বার্থে টেট পরীক্ষা যারা পাস করেছে কবে চাকরি দেবে, আর গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট এদের নেওয়া হবে কিনা, এবং যদি সম্ভব হয় আপনার কাছে থাকে তাহলে এখন কত পোস্ট খালি আছে এলিমেন্টারি এবং সেকেন্ডারি এডুকেশন? আপনি তো মোটামুটি এডুকেশনের সিস্টেম করে এসেছেন। ওকে সুদর্শন, আপনি যেটা জানতে চেয়েছেন মাননীয় সদস্য কুমার বাবু, যে ডিপার্টমেন্ট তারা রেডি আছে, ভ্যাকেন্ট পোস্ট যেহেতু আমার কাছে পছন্দ, তবুও আপনি
চেয়েছেন, আপনার দায়িত্ব দায়বদ্ধতা আছে। ইউজিটি 1775 প্যাকেট, জিটি 1721 প্যাকেট। আর আমরা বলছেন কবে তাদেরকে দেবে, এটা আমি বলে দিয়েছি। ফাইন্যান্সে ক্লিয়ার করে প্রসেস শুরু। আর পরীক্ষা 24 মাস। ওকে ফাইন ক্লিয়ার আই থিঙ্ক ইউ আর স্যার না সুধাংশু বাবু। একটা second। না 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 একটা second। কোশ্চেনগুলো পড়তো না এটা না, হয় না একটা second, না 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 প্লিজ একটা সেকেন্ড এখানে প্রায় 22টার উপরে প্রশ্ন আছে। আমি কেন বলছি স্যার, এখন আর মাত্র 15 মিনিট বাকি। হ্যাঁ, হ্যাঁ। 15 মিনিটে মাত্র দুজন প্রশ্ন করতে উত্তর দিয়েছে। ঠিক আছে সাপ্লিমেন্টারি বিষয়টা যদি আপনি এভাবে অ্যালাউ করেন, এটা উনি যদি পলিটিক্যালি স্পিচ করেন, অ্যাকচুয়ালি তো উনি এন্টারটেইন করতে উঠেছেন এখানে, উনি তো সিরিয়াসলি বিষয়টা নিচ্ছেন না। তো এভাবে যদি আপনি অ্যালাউ করেন, Okay. এখানে অনেক নতুন ঠিক আছে ঠিক আছে আর আপনি সময় নিয়ে যাচ্ছেন এটা জন্য সচেতন হয়ে তো স্যার আপনাকে মেইনটেইন করতে হবে স্যার। চেষ্টা করছি তো উনি দেখুন, উনি তো কোনো সিরিয়াস বিষয় আলোচনা করছেন না, উনি সুধাংশু বাবু সুধাংশু বাবু এই তো সময় যাচ্ছে তো তৃতীয় প্রশ্ন শ্রী শম্ভুলাল চাকমা মহোদয় শ্রী শম্ভুলাল চাকমা আমার কোশ্চেন নাম্বার স্টার্ট 27 27 কোশ্চেন নাম্বার 27 ঠিক আছে। আরে ঠিক আছে, কোশ্চেন নাম্বার এটা কি এরকম ভুল বলেছে? অভিষেক বাবু কি ভুল বলেছে? প্লিজ ও কোশ্চেন নাম্বার 27 অ্যাডমিটার সম্পূর্ণ 27 প্রশ্নকর্তা শম্ভুলাল চাকমা। প্রশ্ন লংপ্রাইমারি মহকুমা চরিত্রতে জনগণের স্বার্থে একটা বালিকা বিদ্যালয় স্থাপন করে এটাকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করার কোনো পরিকল্পনা সরকার আছে কি? উত্তর, গলা জেলা লংপ্রাইমারি মহকুমা চরিত্রতে এই মুহূর্তে বালিকা বিদ্যালয় স্থাপন করার দপ্তরের কোনো পরিকল্পনা নেই। থাকলে কবে নাগাদ দেওয়া হবে বলে আশঙ্কা করা যায়? 1 নম্বর প্রশ্নের উত্তরের থেকে 2 নম্বর প্রশ্নের কোনো উত্তর আসে না। সাপ্লিমেন্টারি স্যার না, সামনে করো না, আমি বলে দিচ্ছি। এরপরে আর অন্য কোশ্চেন করো। at present লংপ্রাইমারিতে মহকুমাতে মোট 329টা স্কুল আছে। এর মধ্যে জেবি স্কুল 210টা, এসবি স্কুল 91টা, হাই স্কুল 18টা, এইচএস 10টা। মহকুমার সিলেক্টাতে লংপ্রাইমারিতে 194টা স্কুল আছে। এর মধ্যে জেবি স্কুল 124, এসবি স্কুল 49টি, হাই স্কুল 13টি। তো সবগুলি স্কুলেই বালক বালিকা উভয় পড়ার ব্যবস্থা রয়েছে। আপাতত আমাদের পরিকল্পনা, তবে আপনি যেহেতু প্রশ্ন করেছেন, ডিপার্টমেন্ট বলছে তারা চিন্তা করছে। সাপ্লিমেন্টারি আপনার কাছে ডিপার্টমেন্ট চিন্তা ভাবনা করছে সঠিক, আমি ধন্যবাদ জানাই ডিপার্টমেন্টকে। কিন্তু জনপ্রতিনিধি হিসেবে এলাকার জনগণের কথা বলার জন্য আমি এখানে এসেছি। যেহেতু জনগণের দাবি, সেই জনগণের দাবি যদি আমি উত্থাপন না করি তাহলে আমি আমার দায়িত্ব থেকে যেমন একটু সরে যাচ্ছি সেরকম একটা লাগবে। তো তার জন্য আমার দাবি জনগণের জন্য, জনগণের সুবিধার্থে যাতে শৈলিকাতে একটা বালিকা বিদ্যালয় স্থাপন করার মধ্য দিয়ে সেটাকে উন্নীত করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করা হয়, তার জন্য দাবি রাখছি। আশা করি দাবিটা পূরণ হবে। ঠিক আছে, মাননীয় সদস্য মহোদয় যে প্রশ্ন করেছেন, দপ্তরের ডাইরেক্টর সেক্রেটারি সবাই আছেন এখানে। আশা করি এই ব্যাপারটা একটু গুরুত্ব দিলে ভালো। একবার একটা যদি বালিকা বিদ্যালয় করা যায়, এটা আপনার ভেবে দেয়। মাননীয় সদস্য শ্রী সুবোধ দেববর্মা মহোদয় Supplementary question number 28. Question number Admitted question number 28. Whether Education Department is planning to upgrade Ram Narayan Thakurpura High School into higher secondary school under Chorilan at Shivajala district. Answer. At present, Education Department has no plan to upgrade Ram Narayan Thakurpura High School into higher secondary school under Chorilan block of Shivajala district. Supplementary, sir. Ramnarayan Thakurpara High School is one of the old schools in Shivajala district under Vishalgaj subdivision. প্রতি বছরে এই স্কুল থেকে লার্জ নাম্বার অফ স্টুডেন্ট গট থ্রু ইন মাধ্যমিক এক্সাম। কিষানগঞ্জ থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই স্কুলটি। চরিলাম থেকে প্রায়
6-7 কিলোমিটার হবে। চৌরাম বিধানসভা কেন্দ্রের মধ্যে 9টা এডিসি প্লেস আছে। 9টা এডিসি প্লেসের ভিতরে এই 3টে কাছাকাছি হাই স্কুল আছে। এই 9টা এডিসি প্লেসের ভিতরে যেগুলা হাই স্কুল আছে, জনজাতি ছাত্রছাত্রীরা ওই স্কুলের ছাত্রছাত্রীরা পাস করলে পরে তারা ভর্তি হতে লাগে আইডালি লালসিমুড়া হায়ার সেকেন্ডারি স্কুল আর বিশামগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল। তো এই রামনারায়ণ ঠাকুর পাড়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা তারা দূরে গিয়ে অ্যাডমিশন নিতে হয় এবং এই রামনারায়ণ ঠাকুর পাড়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা খুব দূরে অবস্থিত। তারা যাতায়াতের ক্ষেত্রে কোনো একটা সুব্যবস্থা না থাকার কারণে যেহেতু এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বিরাট সংখ্যক ছাত্রছাত্রী আছে, সেজন্য জনগণের স্বার্থে ওই এলাকার জনগণের স্বার্থে এবং ছাত্রছাত্রীদের স্বার্থে এই স্কুলটি উন্নতি করার খুব দরকার। আর এই স্কুলটি স্থাপিত হয়েছিল 1945। স্কুলটি খুব পুরনো স্কুল। যাতে যে আমার আশা রাখবো আমি যে এই স্কুলটি উন্নতিকরণ করা হলে, আপগ্রেডেশন করা হলে বিরাট সংখ্যক স্টুডেন্ট উপকৃত পাবেন এবং এলাকার অভিভাবক উপকৃত পাবেন। সেই আশা রেখে আমি সরকারের কাছে আবেদন রাখছি যাতে করে এই স্কুলটি আপগ্রেডেশন করা হয়। থ্যাংক ইউ। Sir, at present there are 18 numbers of high and higher secondary schools under state government in Choilamata of Shimajoreshta. Out of these schools, there are 12 high school and 6 higher secondary school. Number of students, যে স্কুলের কথা আপনি বলছেন, number of students রামনারায়ণ ঠাকুরপাড়া হাই স্কুল is 114. টোটাল 114 জন ছাত্র। ক্লাস 9 টোটাল স্কুলে 114 জন, ক্লাস 9 24 জন এবং ক্লাস 6 আর ক্লাস 10 6 জন। At present number of students in class 10 is very less. আপনি হায়ার সেকেন্ডারি চাইছেন, তো ডিপার্টমেন্ট বলছে যেহেতু এনরোলমেন্ট অফ স্টুডেন্ট ইনক্রিজেস, যদি ইফ এনরোলমেন্ট অফ স্টুডেন্ট ইনক্রিজেস, ডিপার্টমেন্ট উইল কনসিডার আপগ্রেডেশন অফ দি সেম স্কুল ফ্রম হাই টু হায়ার সেকেন্ডারি। একটা হায়ার সেকেন্ডারি করলে অন্য যদি 6 জন থাকে, 6 জন দিয়ে একটা হায়ার সেকেন্ডারির সমস্যা। তবে আপনার কোশ্চেন পাওয়ার পর আমি দেখছি ডিপার্টমেন্ট দৌড়ঝাঁপ করে খবর নিয়েছে, গুরুত্ব দিয়েছে। তো এই ব্যাপারটা 6 জন দিয়ে হায়ার সেকেন্ডারি একটু মুশকিল হবে। ঠিক আছে, তবে এটা তবু আমরা চেষ্টা করেন যে আশেপাশের স্টুডেন্ট যদি কিছু আসতে আসে, যেমন আমাদের একটা আমি দেখেছি কলাগাছি হাই স্কুল, এটা অপারেশন করছে, আশেপাশে স্কুল থেকে এনগেজ করে দিই আমরা জনপ্রতিনিধি হিসেবে, তারা আসার পর এরপর গভর্নমেন্ট ঠিক করছে। এরা বলছে এটা না করে, বলছে ভবিষ্যতে যদি ইনক্রিজ হয় তাহলে বলছি এই আশপাশে 3টা হাই স্কুল আছে। 3টা হাই স্কুলে তারা অনেক দূরে গিয়ে তাদের অ্যাডমিশন নিতে হয়। ঠিক আছে। তাদের একটু ব্যবস্থা খুব একটা সুবিধা নাই, তার জন্য বলছে 3টা স্কুল, ডাইরেক্ট হাই স্কুল আছে, রংমারা হাই স্কুল আছে, রামনারায়ণ, 3টে স্কুল যে কোনো স্কুলে বলছে অনুমোদন করে ছাত্ররা পড়তে পারবে। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছে মাননীয় সদস্য শ্রী কমলাংশু মহোদয়। My admitted start question 38. That gate, MLS Kautarshu. Question number 1. Is there any plan to government to upgrade higher school to higher secondary school under 48 Karamsa Assembly Constituency at present? Answer. Education Department has no plan to upgrade any high school to higher secondary school under 48 Karamsa Assembly Constituency. If yes, then where and which are these? In respect to answer question number 1, this question does not arise. তবুও আপনার অবগতির জন্য জানাচ্ছি যে at present there are 15 numbers high and higher secondary
school in 48 Goramchara Assembly constituency under state government. Out of these schools, there are 10 high schools and 5 higher secondary schools. আছে এখানে if necessary, in future, department will consider operation of high to higher secondary school under 48 Goramchara constituency. দেখা গেল গভর্নমেন্টের একটা প্ল্যান রয়েছে। তো এখানে বর্তমানে নেই, কিন্তু ভবিষ্যতে প্ল্যান রয়েছে। আমি দেখেছি রাজ্য সরকার এর মধ্যেই হাই টু হায়ার সেকেন্ডারি 19টা করেছে তো এবছর, এবং এমবি টু হাই পর্যন্ত 15টা। তাহলে ফিউচার প্ল্যান ইজ দেয়ার, আপনার এখানে হওয়ার সম্ভাবনা আছে। Supplementary, Honorable Speaker, sir. We all know education is the future of the state. But I would like to draw your kind attention and request department to intervene the matter. Let me give you example of 4 schools in my constituency. Upendra Rwajapara High School, Karamsara High School, Vinodda Deparma High School, Ratan Raja High School. We all understand that it's a matter of statistic and numbers of pass-out students that it will upgrade or not upgrade. But when these school students pass out and they take admission in other school, due to very limited higher secondary school in my constituency, they take admission in other school like Vidyajyoti. So in Vidyajyoti, when they go and when they start taking admission, what happens during their classes? Because they come from Bengali to English and they face inconvenience because of that. Due to less number of higher secondary school, they study in English and they face very problem. So I would like to request department to look into this same 4 schools to upgrade into higher secondary for the betterment of the students. Thank you. Supplementary, sir. Sir, এগুলোকে উত্তর দিলে খুব ভালো আমার। স্যার, এই প্রশ্নে একটা সাপ্লিমেন্টারি আমারও রসবাড়িতে আমার একটা ব্লক আমাদের রসবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল, এটা একটু বিটাজুটি স্কুল হয়েছে। তো বিটাজুটি হওয়ার কারণে যে হাই স্কুল থেকে যে স্টুডেন্ট তারা এখন ক্লাস 11-তে যদি পড়াশোনা করতে হয় তাহলে তো অন্য গণাত্মক স্কুলে যেতে হয়। তো এই কারণে আমি যাই এডুকেশন ডিপার্টমেন্ট আইএস থেকে জানার পরে আমি রসাবড়ি দয়ারাম কামি স্কুলে একটা হাই স্কুল করা হয়েছিল। এটা হাই স্কুলে আপগ্রেড করে ক্লাস 11 করার জন্য, কিন্তু এখানে এটা চালু করা হয় না। আরেকটা আমাদের এই রানামিতে এবছরে বিদ্যাজ্যোতি স্কুলে অনেক ছাত্র মানে ব্যাক পেপার আইছিল। তো এই কারণে যারা বিদ্যাজ্যোতি স্কুল রসাবড়ি হাই সেকেন্ডারি স্কুলেও হেডমাস্টার নাই আর ইংলিশ ব্যাকগ্রাউন্ড টিচার নেই, এই কারণে অনেক সমস্যা দেখা দেয়। আর দয়ারাম স্কুলকেও যখন আপগ্রেড করে ক্লাস 11 যারা হাই স্কুল থেকে এখানে অ্যাডমিশন করে পড়াশোনা করতে পারে, এটা আমি অনুরোধ করছি। মাননীয় সদস্য যেটা বলেছেন আপনি জানলে খুশি হবেন। আপনার দয়ারাম কামি হাই স্কুল বিশ্ববাড়ি ব্লক অলরেডি আপগ্রেডেশন করে ফেলেছে হায়ার সেকেন্ডারি, গভর্নমেন্ট অলরেডি থেকে দিয়েছে, অলরেডি ব্যবস্থা করেছে, তাই তো? এটা অলরেডি আমার কাছে লিস্ট আছে। আপগ্রেড তো করা হয়েছে, কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে মানে টিচার হেডমাস্টার কোনো দেওয়া হয় না এখন অবধি। মানে স্কুল হয়েছে, আপগ্রেডেশন হচ্ছে, টিচার যাতে থাকে নিশ্চিত ব্যবস্থা। মাননীয় সদস্যগণ, অষ্টম বছর শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি, সেগুলো সব তারকা চিহ্নিত প্রশ্নগুলো উত্তরবদ্ধ সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগের মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে একজন দায়িত্বশীল মিনিস্টার শ্রী সুধাংশু দাস সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা আপত্তিকর এবং রাজ্যের
জাতি উপজাতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো একটা স্টেটমেন্ট অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই বিষয়ে একটু আলোচনা করা দরকার এবং এটাতে সারা রাজ্যে মানুষ বিচলিত হয়েছে। একজন দায়িত্বশীল মিনিস্টার বলেছেন, আপনার নজরও অবশ্যই এসেছে। আমার মনে হয় হিন্দুদের দেবদেবী পূজা করার কোনো নৈতিক অধিকার আর নেই, কারণ যে জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে আর আরাধ্য দেবতার মন্দির মূর্তি বাঁচাতে পারে না, যারা নিজের ধর্মের চরম অপমান দেখেও প্রতিবাদ করতে এগিয়ে আসে না, আর আবার কিসের ধর্ম কিসের পূজা পাঠ। দিকে দিকে হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে, আর আমরা সবাই ধর্ম নিরপেক্ষতায় রস পান করে রাজনীতি করছি। হিন্দু, এটা তোমার লজ্জা, তোমার চূড়ান্ত ব্যর্থতা। মাথায় রাখবেন, নিজের ধর্মের চরম অপমান দেখেও নিজে আরাধ্য দেবতার মূর্তি মন্দির ভাঙচুর হচ্ছে। দেখো, আপনার শরীরে রক্ত যদি গরম না হয়, আপনার কণ্ঠে প্রতিবাদে ভাষা যদি জাগ্রত না হয়, ধরে নেবেন আপনার শরীরে রক্ত জল বইছে। রাজনীতি বাইরে অত্যন্ত স্পষ্টকাতর স্টেটমেন্ট একজন দায়িত্বশীল মিনিস্টার যে করেছে, আমি মনে করি এটা এই হাউসে ক্ষমা চাওয়া উচিত বা উদ্যোগ করা উচিত। এই ব্যাপারে তো প্রবলমন্ত্রী স্যার আমি যে তখন ছিলাম না, প্রতিবাদী কলমে দেখলাম সামাজিক মাধ্যমে এক মন্ত্রীর উৎসাহ সোল পাওয়ার আমার বক্তব্য রিপিটেশন স্যার, রিপিটেশন না না এটা হলো স্যার তুই এটা হলো না, ঠিক আছে আমি আপনাকে বলছি না, দরকার নেই তো বিভিন্ন বলেছি আমরা একজন মন্ত্রী সংবিধানের শপথ নিয়ে একটা কথা মনে রাখতে হবে, একটা কথা, বর্তমানে আমাদের ভারতবর্ষের যে পরিস্থিতি, পার্শ্ববর্তী একটু একটা সেকেন্ড কথা বলি, একটা সেকেন্ড কথা বলি, আপনারটা শুনেছি মাননীয় মন্ত্রী যেটা বলেছেন, তার কথা আমি একটু একটা সেকেন্ড আমাকে একটা মিনিট বলতে দিন, একটা মিনিট বলতে দিন, একটা মিনিট বলতে দিন, একটা মিনিট, কিন্তু আমাকে একটা মিনিট বলতে দিন। কি বর্তমানে আমরা তো ভারতীয়, আমাদের দেশ তো আগে। বাংলাদেশের যে পরিস্থিতি, এটা একটু পেছনে দেখতে হবে। জেহাদি ইসলামিক যে একটা ফোর্স কাজ করছে এবং বাংলাদেশের যে ক্ষমতার পতন হয়েছে, সেটা ইন্ডিয়ার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে, সেখানে আমাদের হিন্দুদের ঘরবাড়ি ভাঙছে, আরবদের দেবদেবীদের মূর্তি ভাঙছে, হিন্দু শূন্য সেখানে করতে চাইছে। এটা করলে ভারতবর্ষে ভালো হবে, তার প্রভাব তো ত্রিপুরা রাজ্য করছে। এবং মন্ত্রীর বক্তব্য কি, মন্ত্রী কি বলতে চাইছে? মন্ত্রী জনগণের যেটা মনের কথা সেটা উনি বলতে, জনপ্রতিনিধি হিসেবে সেটা বলেছেন। উনি আঘাত পেয়েছেন, ওনার আরাধ্য দেবতাদের এভাবে ভাঙচুর হচ্ছে এবং একটা ইন্টারন্যাশনাল শক্তি কাজ করছে তার পেছনে ভারতবর্ষকে ধ্বংস করার জন্য। এই জায়গায় কি মন্ত্রী এই কথা বলতে পারে না? জনগণের মনের কথা বলতে পারে না? সুদীপ বাবু, অভিষেক বাবু হয়েছে না না, সুদীপ বাবু আমি যেখানে সিনিয়র মন্ত্রী, মাননীয় স্পিকার, আপনারা সবাই রয়েছে। ভারতবর্ষ সংবিধান দ্বারা পরিচালিত, আমরা সবাই সংবিধান দ্বারা পরিচালিত। মন্ত্রী যখন শপথ নিয়েছেন, সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছে। হ্যাঁ, দায়িত্বশীল মন্ত্রিসভার সদস্য হয়ে আপনি এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখা যায় না, জেনে নিন। আপনি পরবর্তী সময় আপনার ফেসবুক পোস্টে উইথড্র করেছেন, আমি বুঝেছি। আমি ভেবেছিলাম আজকে হয়তো উনি যখন উত্থাপন করেছেন, অন্যরাও আপনি চাপে পড়ে হয়েছে, যেগুলো আপনি সব বুদ্ধি দিয়ে চাপে কেউ না, আপনি পোস্টে উইথড্র করেছেন। ভেরি নাইস। কোন মানুষের তারাই করবে আপনাকে ক্যারি হবে। কিন্তু এখন এখানে যেখানে দাঁড়িয়ে একজন, তারপর ওখানে আরেকজন দাঁড়ানোর চেষ্টা করছে, they are trying to support your logical statement. That is not welcome. ঠিক আছে, ঠিক আছে। আমি not only a member, as a member, but as an elder brother, I will advise you, please refrain. এটা ভারতবর্ষ। আমি হিন্দু, আমি গর্ববোধ করি। যে কোনো মানুষ, আমার 80 বয়সের মোহাম্মদ, he feels proud of to be a Mohammed. This is India. The India is being
guided by a constitution. We cannot disgrace the constitution. ঠিক আছে, ঠিক আছে। অবমাননা করতে পারি না আমরা সংবিধান। কাজে আমার অনুরোধ থাকবে, ওরা অনেক ডিমান্ড করবেন, আমরা রাজনৈতিক ডিমান্ডের ব্যাপার নাই, আপনার উচিত এবং কোনো স্টেপ কিংবা কোনো স্টেটমেন্ট আমাদের দেওয়া উচিত নয় যেটা আমাদের ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা সৌভ্রাতৃত্বের উপর আঘাত আছে আমার এবং কোনো স্টেটমেন্ট সত্যিকার হিন্দু যদি হয়ে থাকে এবং কোনো স্টেটমেন্ট আমার দেওয়া উচিত নয় আমার অ্যাডজয়নিং নেবারিং কান্ট্রিতে যারা মাইনরিটিরা রয়েছে তাদের উপর এটা একটা খুব একটা প্রভাব পড়ে, সেরকম ভাবে আমাদের চিন্তা ভাবনা করে এগোতে হবে। ইফ ইউ আর ট্রু পেট্রিয়ট এবং ট্রু হিন্দুবাদী যদি হয়ে থাকে, মনে রাখবেন যেন আমার কোনো স্টেটমেন্ট দ্বারা আমার পার্শ্ববর্তী রাজ্যের দেশে যারা হিন্দুরা রয়েছে তারা যেন তাদের উপর যেন কোনো আঘাত হয়, সেটা আপনার নৈতিক দায়িত্ব। উই স্ট্রংলি কন্ডেম দিস স্টেটমেন্ট অফ ইয়ার্স। আমি এবং আপনাকে অ্যাডভাইস দিচ্ছি, ফরগেটেবল মেম্বার, প্লিজ রাইজ আপ, ঠিক আছে, স্ট্যান্ড আপ এন্ড অ্যাপোলোজাইজ বিফোর দ্য সোসাইটি যে আমার ভুল হয়েছে, আমার এই ধরনের স্টেটমেন্ট আমরা করবো না। এই স্টেটমেন্টটা বুঝতে এখন কোনো দাঙ্গা হয়েছে তো, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন ভবিষ্যতে না ওকে, ঠিক আছে, দায়িত্ব নিয়ে সুধাংশু আগামী দিন আমি সুধাংশু এখানে সুধাংশু কিছু বলতে পারবো। সুধাংশু আপনি বলুন। না সুধাংশু বাবুকে যখন 21 করেছে গোপাল বাবু, সুদীপ বাবুকে মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মন্ত্রী সুধাংশু দাস যে ফেসবুকে তার পোস্টিং আমরা সবাই দেখেছি, বিরোধী দলও দেখেছি, শাসক দলও দেখেছি। মাননীয় সদস্য এটাও স্বীকার করেছেন যে পরবর্তী সময় ডিলেট করেছে। ডিলেটটা সুধাংশুবাবু করেছেন, এটা ইটসেলফ সিম্বলাইজেস যে তার একটা রিটেনশন হয়েছে বা তাকে দিয়ে করানো হয়েছে আমাদের দলের তরফ থেকে বা কোথা থেকে, সেটাও বোঝা উচিত। কিন্তু আজকে যেহেতু কনস্টিটিউশনের প্রশ্ন এসছে, আমাদের কনস্টিটিউশন দ্বারা গাইডেড আমরা প্রত্যেকে, এটা সঠিক। কিন্তু একটা কথা মাননীয় সদস্যকে বলবো বা বিরোধী দলের যারা সদস্যরা আছেন আমাদের, তাদেরকে বলবো যে এমনও ব্যক্তি যারা টুকরে টুকরে জ্ঞান বলেছিল তাদেরকে আপনাদের তো টিকিট পর্যন্ত দিয়েছে। কানাইয়া আব্দুল হাম শর্মিন্দা है तेरा कातिल जिंदा। আজকে যদি কানাইয়া কুমার সেটা বলতে পারে, তাকে আপনার দল প্রমোট করতে পারে। আজকে সুধাংশু দাস মাননীয় মন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়েছে, কিন্তু সে কিন্তু স্ট্রিক্ট করেনি যে আমি আমার পোস্টটাকে রাখবো। তার রিটেনশন হয়েছে। He expressed his remorse by way of deleting the post. এটা বুঝে নেওয়া উচিত। তো আজকে এটা তার জন্য আপনারা এক এক করে মেম্বার সুধাংশু দাস এই ব্যাপারটা নিয়ে আপনারা সোচ্চার হবেন। আপনাদের বোঝা উচিত সেই ব্যাপারটা ভারতবর্ষে আমরা প্রত্যেকে বা আমাদের সরকার গঠিত হওয়ার পর আমাদের রাজ্যে বা আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা সিঙ্গেল ইনস্টেন্স আপনারা দেখান যে সংখ্যালঘুদের উপর কোনো বর্বরচিত হামলা বা অত্যাচার হচ্ছে। সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী। উনি বিদেশে গেছেন, মসজিদে যাচ্ছেন, আমাদের রাজধানীতে থেকে মসজিদে যাচ্ছেন। আমাদের রাজ্যে এখানে বলা হয়েছিল বিরোধী দল থেকে যে ভারতীয় জনতা পার্টি সরকারে এলে সংখ্যালঘুদেরকে কচুকাটা করা হবে, বাংলাদেশ তাড়িয়ে দেওয়া হবে, পাকিস্তান তাড়িয়ে দেওয়া হবে। Just like a single instance where the minorities have been subjected to utter oppression, suppression. একটা উদাহরণ দিন, আমাদের রাজ্যে ঘটানোর চেষ্টা করা হয়, আমাকে জড়িয়ে পর্যন্ত করা হচ্ছে, এখনো করা হচ্ছে পুতুরাবাড়ির ঘটনা নিয়ে। আপনারা খোঁজ নেবেন। মাননীয় বিরোধী দল নেতা, আপনার দলের নেতা আমাকে ফোন করে বলেছেন যে সুশান্ত বাবু আমি খোঁজ নিয়ে দেখেছি, আপনি যদি না যেতেন আরো অঘটন ঘটত। ঠিক তেমনি রাজনীতির জন্য রাজনীতি করবেন, কিন্তু যেটা সত্য সেটাকে নিয়ে একটু ভাববেন। সুতরাং সুধাংশু বাবুকে আমরা সমর্থন করছি না, আর সমর্থন কেউ করছে না সুধাংশু বাবু নিজেকেও তার মধ্যে একটা আর কোনো জাতিকে সে টার্গেট করেনি, তার মধ্যে একটা রিটেনশন এসছে, একটা রিমোর্স। তার ডিলেট করার অর্থ কি? মানে সে নিজেকে নিজে সূত্রে নিয়েছে।
তো সেটা আপনারা সাজেশন দিয়েছেন, নিশ্চয়ই সুধাংশু মনে রাখবেন আগামী দিনে। কিন্তু মাননীয় বিধায়ক অভিষেক দেবরা যেটা বলেছে বা সুধাংশুর ইন্টেনশন যেটা, none of us should try to give indulgence to a particular community. We must remember that we all are Indians. আমাদের সংবিধান আছে, সংখ্যালঘুকে সুধাংশুবাবু অ্যাটাক করার চেষ্টা করেন, কিন্তু তারপরেও জাতি নিয়ে কথা বলার, ধর্ম নিয়ে কথা বলার দিস ইজ আওয়ার ফান্ডামেন্টাল রাইট আমাদের রয়েছে। আমার নিজের সম্পর্কে কথা বলার আমার ফান্ডামেন্টাল রাইট আমার রয়েছে। হয়তো সুধাংশুবাবু সেই দিকে কথা বলেছেন, ডিলেট করে তার মধ্যে বললাম একটা পশ্চাতাপ হয়েছে, যেহেতু মাননীয় বিরোধী দলের নেতা আছেন, তাদের দল থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে, সেটাকে কন্ডেম করে দেওয়া হয়েছে। আমার দল থেকে এটা নিশ্চয়ই আমাদের আপার লেভেল থেকে তাকে প্রমোট করলেন, তাকে আপনারা নমিনেশন দিলেন। কানাই কুমার সংবিধানের সম্পর্কে কোনো চেয়ারে বসে স্টেটমেন্ট দেন। আজকে যদি অভিষেক দেবরায় উনি সংবিধানের নামে শপথ নিয়ে এরকম একটা স্টেটমেন্ট আপনি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতর কানাই কুমার যে কথা বলেছে, ইউ আর ট্রাইং টু ডিনাই দ্য ফ্যাক্ট। আপনি আমাদের প্রত্যেকের সেটা অধিকার আছে, and each and every citizen of this country is guided by the constitution, provisions of the constitution. We must remember কানাই কুমার is not exception. যদি কানাই কুমারকে আপনারা প্রমোট করতে পারেন, একটা অ্যাকশন নিয়েছে কানাই কুমারের এগেইনস্টে, নিউ দিল্লি থেকে আপনাদের প্রার্থী করেছে, দলীয় পদে আপনারা নিয়ে যাচ্ছেন না। শপথ দেওয়ার সময় কি ভারতবর্ষের পার্লামেন্টের শপথ দেওয়ার সময় উনি কি বলেছিলেন? জয় ফিলিস্তিন। মাননীয় মন্ত্রী মহোদয় বাধ্য হয়েছিলেন ইউনাইটেড করার জন্য, তাদের প্রতিবাদ করার জন্য। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কি অপরাধ? একজন মিনিস্টার সেটা বলতে পারেন না? আমি এই পবিত্র হাউসেই বলছি, বাংলাদেশের এই ঘটনার আমি অন্তত এর প্রতিবাদ জানাচ্ছি। এই সমস্ত করা যায় না। ওকে ওকে সুধাংশু স্যার, এখানে একজন মাননীয় মন্ত্রী বলেছেন যে এই পোস্ট এটা নিয়ে যখন ভাইরাল হলো, বিতর্ক হলো, তখন তিনি একটা গঠিত কাজ করেছেন, এটা উপলব্ধি করতে পেরেছেন বলেই ডিলিট করেছেন। যদি ঘটনা তাই হয়, অবশ্য সদবাচার। স্যার, এটা দেখার পর আমি সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা টুইট করি, প্লিজ সি দিস এন্ড সেনসিটাইজ ইওর মেম্বার। এবং পুলিশের ডিসি এবং ওয়েস্ট এসপি মহোদয়কে আমি পাঠাই। এসপি মহোদয় রেসপন্ড করেছেন, ইয়েস উই আর ভেরিফাইং। তো এখন এটা ডিনাই করেন অন্যরা যখন বলেছেন, যদি এরকম কোনো ঘটনা অন্য কেউ করত, যে ধরনের এই পোস্ট হেড স্পিচ, তার বিরুদ্ধে আমাদের ভারতীয় এখন সংহিতা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হতো কি না? প্লিজ প্লিজ লিসেন মি, আমি এটাকে যাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, এটা অবশ্যই এটাকে ডিফেন্ড করার প্রশ্ন নাই, এবং যেভাবে বলা হচ্ছে এতে ডিফেন্ড করছেন, ডিফেন্ড করছেন, হ্যাঁ ডিফেন্ড করছেন, হ্যাঁ বলুন, আপনি বলুন ডিফেন্ড করছেন এখন বলছেন আপনারা, বলছেন এটা গভীর হবে। আমি বলছি, আমি শেষ করছি, বলুন না কি মুশকিল?
কি অপরাধ করেছে লোকটা? কি অপরাধ করেনি? আমি বলছি হতে পারে এগুলো? হ্যাঁ পারে। হতে পারে তার পারে। তাহলে কি বলছেন আপনি? I am telling you পারে। কি বলছেন? আমি অভিহিত বলেছেন কিভাবে হয়েছে শুনুন। উপলব্ধি করুন। Then you are telling me another question. মন্ত্রী কি বলেছে? হ্যাঁ? কি বলেছেন? আপনি হ্যাঁ বলছে বলছে মন্ত্রী বলেছে আপনি বলুন, আমি শেষ করছি প্লিজ। করেনি। স্যার, সংবিধানের নামে শপথ গ্রহণ করে এরকম হেড স্পিচ দেওয়া যায় কিনা, তাও একজন মিনিস্টার তার পাবলিকলি। এখন মন্ত্রী বলছেন তিনি উপলব্ধি করতে পেরেছেন বলে ডিলিট হয়েছে। ওকে, তাহলে আজকে এই হাউসে এই মাননীয় মন্ত্রী মহোদয়ের একটু এখানে এই যে অপরাধ স্বীকার করা, ক্ষমা চাওয়া। না না, কেন ক্ষমা তো চাইনি। আপনাকে বলতে হবে, আপনার দায়িত্ব। আপনি এটা করতে পারেন না, আপনি করতে পারেন না। আপনি সেটা করছেন সত্য কাজে। আপনি ডিক্রিট করবেন না, প্লিজ। না না, কষ্ট না, আপনার থেকে আশা করা যায় না। আপনি যাদেরকে ডিক্টেট করে অভ্যস্ত তাদেরকে ডিক্টেট করে হবে উনি কেন ক্ষমা চাইবেন? সবাই বলবে অভিষেক বাবু প্লিজ প্লিজ স্যার এতক্ষণ বলছি কেন উনি ডিলেট করছেন আমি বলবো জাস্ট বিষটা আমি তো ওনাদের মধ্যে এক্সপার্ট না আইটিতে উনি বলেছে যে জাতি বিধর্মী জিহাদিদের শোনা একটু শুনতে হবে 2 মিনিট যে জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে তার আরাধ্য দেবতার মন্দির ও মূর্তি বাঁচাতে পারে না যারা নিজের ধর্মের চরণ অপমান দেখে প্রতিবাদ করতে এগিয়ে আসে না তারা আবার কিসের ধর্ম কিসের পুজো পায় রিপ্লাই সিপিএম পার্টি জিআরই শব্দটা শুনেছেন সিপিএম পার্টি রাজ্য বিবৃতি রাজ্য সম্পাদক মন্ডলের বিবৃতি মন্ত্রী বলছেন বিবৃতি ধর্মীয় সংখ্যালঘু জিআরই ধর্মীয় সংখ্যালঘু বিরুদ্ধে উস্কানিমূলক বিভ্রান্ত কিলারে যাচ্ছে দেখুন জিহাদি আমরা বলছে সংখ্যালঘু মুসলিম ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানিমূলক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা উৎসাহিত হবে মানে দাঙ্গা লাগিয়ে দাও প্লিজ প্লিজ আসেন আরে রাখেন এই তো প্রেস প্রেস প্লিজ সিনিয়র বডি প্রেস প্লিজ স্যার এবার আমার বক্তব্য নাও কোশ্চেন প্লিজ এটা সুদীপ আরো বেশি জানবে গুগলে গিয়ে উইকিপিডিয়ার ওয়েবসাইটে যান জিহাদের আপনি অর্থ পেয়ে যাবেন গুগলে গিয়ে সার্চ করলে পাবেন আমরা এখন দেখতে পাবেন দেখেন একটু আমি এটা বললাম আমি কি খারাপ করছেন তো দেখে তো আমি বলতে পারতেছি না কোন জায়গাটা খারাপ ইসলাম ধর্মে জিহাদ শব্দটি ব্যাপক অর্থ বহন করে সংক্ষেপে বলা যায় সমগ্র মানব জাতির সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করে ইসলামের নিজস্ব মতাদর্শ অনুযায়ী নতুন করে ঢেলে সাধারণ লক্ষ্যে চেষ্টা সংগ্রাম ও চূড়ান্ত শক্তি প্রয়োগের নাম হল জিহাদ এটা একটা অর্থ আরেকটা অর্থে শুনুন আবার তরবারি সমর শক্তি ব্যবহার করে অনইসলামিক মানে ইসলাম ধর্ম ছাড়া বৌদ্ধ খ্রিস্টান হিন্দু জাস ব্যবহার করে অনিসলামিক সমাজ ব্যবস্থা নির্মূল করে নতুন সুবিচারমূলক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা জিহাদের একটা দিক এ পথে মেধা অর্থ সম্পদ শারীরিক শক্তি সামর্থ্য নিয়োগ করা জিহাদ এই জিহাদের বিরুদ্ধে উনি করেছেন আসুন এবার মন্ত্রী বলছে স্বামীজি কি বলেছে সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না শুধু ভালো মানুষের নীরবতার কারণেও খারাপ হয় এটা বলবেন না মন্ত্রী বলেছে ভালো মানুষ সুচ্চার হও against the jihad what is the meaning of jihad you see দেখুন
প্রিন্ট আউট করে রেখেছে, প্রিন্ট আউট। জিহাদের অর্থ আমরা সুবিধা মতো ব্যাখ্যা করবেন। জিহাদ মানে সংখ্যালঘু মুসলিম কে বলছে আপনাদের? কোরআন, এবং এটা কি কোরআন আল কোরআনে অলরেডি মেনশন ইজ দেয়ার। জি জি বলছেন এখানে অনিসলামী বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু যা আছে সমস্ত ব্যবস্থা নির্মূল করে না নতুন সুবিচারমূলক ইসলামী সমাজ, এটা প্রতিবাদ করে না। এবং শেখ স্বামী, আমি জানি ও স্বামীজির আদর্শ অনুপ্রাণিত, এই জন্য প্রায় সময় স্বামীজিকে কোট করে। কেন বলবে না? উনি বলবে সুচার হও, এগ্রি জিহাদি, নট মুসলমান, নট সংখ্যালঘু মুসলিম, নট আদার্স। ইয়েস ইট ইজ। আপনি বরঞ্চ বলে দিয়েছেন সংখ্যালঘু। কেন বলেন আপনি? আপনি তো কথা বলেন, কেন বলেন? আপনার কথাই তো সে বুঝছে যে কি রে বাবা, এটা কি অর্থ, কেন সিপিএম পার্টি বলছে? আমি তো সংখ্যালঘু মুসলিমদের বলিনি। ঠিক আছে, মাননীয় মন্ত্রী, এই ব্যাখ্যাটা জিহাদের ব্যাখ্যাটা আমি বিতর্কে যাচ্ছি। আমার একটা জায়গায় সংবিধানের শপথ নিয়েছি, দিকে দিকে হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে, আর আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি। মানে he is criticizing the word secularism, যে সংবিধান নামে শপথ গ্রহণ করে আমরা ধর্ম নিরপেক্ষতার রস মানে he wants to remove the word secular from the constitution। ওই জায়গায় আমি তার জন্য বলেছিলাম যে সংবিধান নামে শপথ নিয়েছি, আপনি এই যে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাকে ক্রিটিসাইজ করেন, আপনি ফার্স্ট প্যারা দিয়েছেন, আপনি হিন্দু, আপনার অধিকার রয়েছে দেব দেবতাদের মধ্যে আমাদের মন দেখা, আমাদের ব্যক্তিকে সমানভাবে। আপনি এই জায়গায় হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে, আর আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি। এই জায়গায় এটা হচ্ছে রক্ত গরম হয় যাবে। আপনি রক্ত গরম হয়ে কি করতে হবে? স্যার প্লিজ আপনি আপনি কি বুঝাতে চাইছেন? আমি ঘর অস্ত্র তুলে টাকা লাগাও, আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, আমি ওনাকে মাননীয় সদস্যকে ওনাকে জিজ্ঞেস করতে চাই, ধর্ম নিরপেক্ষ মানে কি? ধর্ম নিরপেক্ষ মানে তোমরা একটা ধর্মকে অধিক সুবিধা পাই দেবা। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, স্যার যে সংবিধানের কথা এখানে বলা হচ্ছে, সেই সংবিধানে কিন্তু আমাদের স্বধর্ম রক্ষা করার অধিকার দেয়। মাননীয় মন্ত্রী মহোদয় যে উক্তিটি এখানে করেছেন, সেখানে কিন্তু উনি নিজের ধর্ম রক্ষার্থে নিজের স্বজাতিকে জাগ্রত করার চেষ্টা করেছেন, কাউকে আঘাত করেনি। আমরা 1982 সালে আমরা যদি পশ্চিমবঙ্গের বিজন সেতু কাণ্ডের কথা আমরা জানি, সেখানে 16 জন যারা আমাদের সন্ন্যাসী আছেন আনন্দ মার্গে, তাদের অপরাধ কি ছিল? তারা হিন্দু ধর্মের প্রচার করে, তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। দিনের বেলা, প্রকাশ্য দিনের বেলা বিজন সেতুর উপর তাদেরকে পিটিয়ে মেরে তারপর সেখানে জ্যান্ত জ্বালানো হয়েছে। কেন? সেই রাজ্যে কমিউনিস্ট শাসন, তারা হিন্দু ধর্মের প্রচার করে। যারা আজকে আপত্তি তুলছেন তাদের গাত্রদাহ এখানে, যে তাদের শুধু হিন্দুদের রক্ষার্থে যদি কেউ কথা বলে তখনই তারা জলে পুড়ে মরেছে। তাদের একজন বড় নেতা ছিলেন হরকিষণ সিং সুরজিৎ। উনি কিন্তু সারা জীবন শিখ ধর্ম পালন করে গেছেন, মাথায় পাগড়ি, দাড়ি, হাতে খাড়ু সবসময়। ওনার আমি বলছি একে একে ধরে দিচ্ছি, ওনাকে কিন্তু কোনোদিন ওনারা বিরোধিতা
তাদের একজন নেতা আছেন কমরেড রাজ্জাক মোল্লা। কমরেড রাজ্জাক মোল্লা হজ করতে গেছেন, তার বিরোধিতা তারা করেননি। তাদেরই একজন নেতা ও মন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের সুভাষ চক্রবর্তী। উনি তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার কারণে ওনাকে শোকজ ধরিয়েছেন। ওনাদের একজন মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন কমরেড বিকাশ ভট্টাচার্য। কমরেড বিকাশ ভট্টাচার্য উনাদেরই মেয়র ছিলেন, উনাদেরই মন্ত্রী ছিলেন। ধর্মতলায় প্রকাশ্যে গোম অংশ ভক্ষণ করেছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা ওরা নেননি। ওরা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, ওরা ধর্ম নিরপেক্ষ নয়, কমিউনিস্টরা হিন্দু বিরোধী। আমি আরো হাজারটা উদাহরণ তাদেরকে দেখাতে পারবো। যখনই হিন্দুদের কথা বলা হয় তখনই তাদের গাত্র দেওয়া হয়। অজস্র উদাহরণ আছে। সুধাংশু বাবু ফাইনাল বলুন আপনি। আরে না না, এক মিনিট দেখি তামাজ্জল বাবু কি বলবেন। তামাজ্জল সাহেব বলুন। মাননীয় স্পিকার স্যার, যেহেতু আমি পবিত্র বিধানসভার একজন সদস্য, আমি ইসলাম ধর্ম নির্ভর করি, আমি একটু কথা বলতে চাই। এতক্ষণ আমি শুনেছি আমাদের মাননীয় মন্ত্রী সাহেব যে পোস্ট করেছেন, এক নম্বর কথা, সেই পোস্টের বিরুদ্ধে আমরা মুসলিমরা মুসলিমদের কোনো প্রতিবাদ আমরা করিনি। কারণ উনি এরকম উল্লেখ করেনি যে মুসলিম, উনি সংখ্যালঘু বলেছেন, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধিস্ট হতে পারে, কিন্তু মুসলিমদের উল্লেখ করে তিনি এমন কিছু বলেননি। আমি বলছি, দ্বিতীয়ত যে ঘটনাটাই নিয়েই পোস্টটা হয়েছিল সেটা হলো আমাদের জিরানিয়াতে হয়েছে। তো জিরানিয়াতে যেই ঘটনাটা হয়েছে, মূর্তি বাঁধা হয়েছে, সেখানে কারা ভেঙেছে, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, মুসলিম কারা ভেঙেছে, কার হিন্দুদের মূর্তি ভেঙেছে, এটা যেহেতু প্রমাণ হয়নি যে মুসলমানরা ভেঙেছে, তারপর যে ঘটনাটা হয়েছে সাথে সাথে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উনি এটাকে প্রশাসনিকভাবে একদম যথেষ্টভাবে হ্যান্ডেলিং করেছে। সারা ত্রিপুরার মুসলিম আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষ করেছি। এখন প্রশ্ন শুধু এই জায়গায় নয়, আজকে ভারতবর্ষে আমরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সর্বধর্মের সমন্বয় ভারতবর্ষের ইতিহাস। আজকে শুধু আমি এতটুকু বলতে চাই, আজকে স্বরূপবাবু যে কথাগুলো বলছেন বা কংগ্রেসের তরফ থেকে যে কথাগুলো বলেছেন, কিছুদিন আগে 6 মাস কি 1 বছর হবে, গত পূজাতে এই কুমিল্লাতে, বাংলাদেশের কুমিল্লাতে পূজা মন্দিরের মধ্যে কোরআন রেখে দেওয়া হয়েছিল। হাজার হাজার হিন্দুদেরকে ধ্বংস করা হয়েছিল, অশ্লীলভাবে মেরেছিল ওই মুসলিমকে, হিন্দুদেরকে, এবং লাস্টে ধরা পড়লো কি একজন মুসলমান ওইখানে কোরআন রেখেছে। কিন্তু আমার প্রশ্ন এটাই, ওখানে যে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, হিন্দুদেরকে মারা হয়েছিল, তখন কি হিন্দুদের কি অপরাধ ছিল? আপনারা কি কোনো মিছিল ত্রিপুরার যে সংগঠিত করেছেন যাচ্ছে, তাহলে আপনারা প্রতিবাদ চাই করেননি? যখন সেকেন্ড থিং, আজকে বাংলাদেশের সংখ্যালঘু যারা হিন্দু, ভারতবর্ষের সংখ্যালঘু যারা মুসলিম, আজকে দেখেন এই সংখ্যালঘুদের ধার্মিকভাবে ডেভেলপমেন্ট করার জন্য ভারতবর্ষের সরকার, আমার বাজপেয়ী সরকার কি করে দিয়েছে, মাদ্রাসা তৈরি করে দিয়েছে এবং মুসলিমদেরকে ধর্মীয়ভাবে শিক্ষার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে। আরেকটু বলতে দিন। কিন্তু আজকের দিনে ভারতবর্ষে যত হামলা হচ্ছে, যত কিছু হচ্ছে, বোম আক্রমণ হচ্ছে, দিল্লি থেকে শুরু করে ত্রিপুরা পর্যন্ত, ধরা পড়ে কারা? মুসলিমরা। কিন্তু তারপরেও আমাদের এই ভারতবর্ষে সমন্বয় রেখেছেন আমার প্রধানমন্ত্রী। কিন্তু আজকে যে বাংলাদেশে এই যে হাসিনাকে নিয়ে এত ঘটনা ঘটলো, হাসিনা পালিয়ে গেল, কোথায় গেল সেটা আমাদের ভারতবর্ষে দেখার নয়। কিন্তু প্রত্যেকটি কলেজে, ইউনিভার্সিটিতে হিন্দু টিচারদেরকে অপমান করে মেরে মেরে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কোথায় আমার বিরোধী দলের বন্ধুরা তো মিছিল করেনি? যদি চীনের মধ্যে কোনো ঘটনা হয়, রাশিয়ার মধ্যে কোনো ঘটনা হয়, তাহলে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়, তাহলে আন্দোলন করে এই করে সেই করে। আজকের দিনে ত্রিপুরা রাজ্যে যে বন্যা হয়েছে, আমি কিছুদিন আগে দেখলাম বন্যা হয়েছে, আপনি কি বলছেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়,
আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই বিষয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আমি কারো আলোচনাতে ডিস্টার্ব করিনি। আমি আশা রাখছি আমি 2 মিনিট আমাকে যাতে কেউ ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ দিয়ে বলেছিলেন, কর্মযোগে এটা রয়েছে, শ্রেয়ান ধর্ম বিগুণ পরধর্মাৎ সৌনিষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম চ ভয়া। পরধর্ম ভয়া, এটা আমরা সবাই জানি। এখানে এটাই বলা হয়েছে, নিজের ধর্মের যদি কোথাও খারাপও থাকে, অন্য ধর্মের ভালো অনুষ্ঠানটাও খারাপ, নিজের ধর্মে মরাটাও শ্রেয়, পরধর্মটা খারাপ, এবং এটাই বাস্তব কথা। আমি আশা করছি এখানে কংগ্রেস, সিপিআইএম, আমাদের দলের এবং মিডিয়ার ভিতরে অনেকেই আছেন, সারা রাজ্যের মানুষ দেখছেন আমাদের কথা। আমি আশা করব 2 মিনিট আমাকে বলার সুযোগ দেন। কেন আমি পোস্টটা করলাম? মহাত্মা গান্ধীজি বলেছিলেন, নো ওয়ান ক্যান ইনসাল্ট ইউ উইদাউট ইউর পারমিশন। কেউ আপনাকে অপমান করতে পারে না আপনার পারমিশন না থাকলে। এটা বাস্তব। হিন্দুরা সময় সময়, ভারতবর্ষ স্বাধীনতার আগে থেকে হিন্দুরা সময় সময় সুযোগ দিয়েছে, যারা হিন্দু ধর্মকে কাফির বলে মনে করে তাদেরকে সুযোগ দিয়েছে, তাদেরকে অপমান করার জন্য, ধ্বংস করার জন্য। 1946 সালের 16 আগস্ট ডাইরেক্ট অ্যাকশনের নামে কলকাতার রাজপথে দ্য গ্রেট বেঙ্গল কিলিং, ইতিহাসটা আপনাদের সবার মনে আছে। কয়েক লক্ষ হিন্দুকে কাটা হলো, মারা হলো। নোয়াখালীতে কয়েক লক্ষ হিন্দু মারা গেল। তখন হিন্দুরা কিন্তু নিজের ইজ্জত, বিশেষ করে মেয়েদের, এবং প্যাটার্নটা কিন্তু আজকের দিনও সেম প্যাটার্ন। 1946 সালে যে প্যাটার্ন ছিল আজকেও সেম প্যাটার্ন। of the foreign countries. The state legislature has got no jurisdiction to discuss regarding foreign issues. This is for the kind information. Please, continue. Kolkata is not foreign. Kolkata is not foreign. বলুন, ওকে, হিন্দুরা প্রতিবাদ করেনি, তাদের নিজের জমি, ভিটে মাটি সবকিছু ছেড়ে পালিয়ে আসে। এখানে অনেকে আছে আজকের দিনে যারা বামপন্থী, তাদের পূর্বপুরুষরা কিন্তু পালিয়ে এসেছে। বাদ দিন 46-এর কথা। 71 সালে যখন এই ভারতবর্ষকে ভেঙে আরেকটা পূর্ব পাকিস্তানকে ভেঙে পশ্চিম পাকিস্তান হলো, তখনও কিন্তু হিন্দুরা বিতাড়িত হলো, এবং সেটা কন্টিনিউয়াসলি চলছে। আমি অন্য দেশের কথা বলছি, বিজেপি ছিল না, আরএসএস ছিল না দেশে। জম্মু কাশ্মীর ভারতবর্ষের ভূস্বর্গ, ভারতবর্ষের স্বর্গ বলে আমরা জানি। কেন হিন্দু মুক্ত হয়ে গেল? ইয়াসিন মালিক, যে আলগাবাদের নেতা, আতঙ্কবাদী নেতা, তার নেতৃত্বে 6 লক্ষ কাশ্মীরি হিন্দু পণ্ডিতকে কাশ্মীর ছাড়া করা হলো। সেই ইয়াসিন মালিককে কংগ্রেসের নেতা মনমোহন সিং পার্লামেন্টে ডেকে তাকে অ্যাওয়ার্ড দিলেন। এই শোনার ধৈর্য না থাকলে বলবেন না, প্রশ্ন করবেন না, কখনো শোনার হিম্মত না থাকলে প্রশ্ন করবেন না, শোনার হিম্মত না থাকলে প্রশ্ন করবেন না। এই বলে কংগ্রেস দল, এই বলে সিপিএম দল, আমি চাই কি করে আপনারা একটা ধর্ম নিয়ে আলোচনা করলে পরে,
সুধাংশু বক্তব্য শেষ করেছেন। এখন শোক প্রস্তাব আজকের কার্যসূচিতে দুটি শোক প্রস্তাবের বিষয়ে উল্লেখ হয়েছে। এখন আমি পর্যায়ক্রমে সেগুলো পাঠ করছি। শোক প্রস্তাবের সময় হইচই করে নিজেদের ইজ্জতটা নিজেরা পাবেন না। শোক প্রস্তাবের কপিগুলি সঙ্গে দেওয়া আছে। শোক প্রস্তাব, আমি গভীর শোকের সঙ্গে সবাইকে অবহিত করছি যে গত 19 থেকে 23 আগস্ট পর্যন্ত ক্রমাগত অতি ভারী বৃষ্টিপাতের ফলে রাজ্যের প্রতিটি জেলায় ভয়াবহ বন্যা চলে এবং ভূমিধসে গ্রাম শহরের বসতি অঞ্চল, কৃষি জমি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার বিদ্যুৎ পরিকাঠামো সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য বিদ্যালয় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে 31 জন এই প্রলয়ঙ্করী বন্যার জলে ও মাটি চাপায় অকালে প্রাণ হারিয়েছেন। সহস্রাধিক গৃহপালিত পশু বন্যার জলে প্রবল স্রোতে ভেসে গিয়েছে। এই পরিস্থিতিতে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। 4 দশক আগে ত্রিপুরাতে যে হয়ে যাওয়া 1984 সন বা 1993 সনের প্রবল বন্যার থেকেও এবারে বন্যার ভয়াবহতা এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যে রাজ্যের প্রতিটি জেলা প্রশাসন যদি তাৎক্ষণিকভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে বিপদের উদ্ধার কার্যে নিয়োজিত না হতো তাহলে আরো প্রাণহানির সম্ভাবনা ছিল। বন্যায় ক্ষতিগ্রস্ত তথা বিপদের উদ্ধারে কাজে নিয়োজিত এসডিআরএফ, এনডিআরএফ, সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি রাজ্যের প্রতিটি প্রান্তে অসংখ্য যুবক যুবতী ক্লাব, সামাজিক সংস্থা এবং স্বেচ্ছাসেবী রাজনৈতিক দলের নেতা কর্মীরা রাতকে নিজেদের জীবনের ঝুঁকির মধ্যে রেখেও বহু জনবন্দী মানুষ এমনকি বেশ কিছু সংখ্যক গৃহবন্দী পশুকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে সমানত উদ্ধার করেছেন। ওনাদের এই ভূমিকা খুবই প্রশংসনীয় এবং সামাজিক কর্তব্য পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সদস্যদের অবদান আমাদের রাজ্যে আরো একটু উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সকলের মনে গেঁথে থাকবে। বিপদকালীন সময়ে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন বিপন্নদের উদ্ধারের পাশাপাশি জরুরি ভিত্তিতে খোলা 632টি ত্রাণ শিবিরে প্রায় 1,27,000 বিপন্ন মানুষ আশ্রয় নিয়েছিলেন। ত্রাণ শিবিরে আশ্রিত মানুষগণকে পরিশুদ্ধ পানীয় জল, আহার, শিশুদের দুগ্ধ সহ ত্রাণ শিবিরে আশ্রিতদের নিয়মিত চিকিৎসা পরিষেবা দিয়ে নিশ্চিতভাবে থাকার ব্যবস্থা করা হয়েছিল। বন্যা দুর্গতদের সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকারের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ ও প্রয়োজনীয় সহায়তা করা হয়েছে। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে পরবর্তী পরিস্থিতিকে স্বাভাবিক করতে রাজ্য প্রশাসনের পাশাপাশি রাজ্যের সুনাগরিকগণ আগামী দিনে সর্বাত্মক সহায়তা করবেন বলে এই সভা দৃঢ় আশা ব্যক্ত করছে। প্রাকৃতিক বিপর্যয়ে প্রলয়ঙ্করী বন্যার জলে এবং মাটি চাপায় রাজ্যের দুগ্ধ পোষ্য, শিশু এবং বৃদ্ধ সহ 31 জন বাসিন্দার অকাল প্রয়াণে এই সভা গভীর শোকগ্রস্ত। একজনের ভারী বর্ষণে ভয়াবহ তাণ্ডবে 31 জন অকাল প্রয়াণে ত্রিপুরা বিধানসভা গভীর শোক ব্যক্ত করে শোক সন্তপ্ত পরিবারের পরিজনের প্রতি সহানুভূতি ব্যক্ত করছেন। মাননীয় সদস্যগণ, আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে গত 21 জুলাই রাত্রি 15 নাগাদ উত্তর কেরালার ওয়ানের জেলার পাহাড় ঘেঁষা আমাদের আরবিক সেপারেট করে ত্রিপুরাটা সেপারেট দুটোবে একটা তো ওয়ানের আর একটা ত্রিপুরা ত্রিপুরাটা ত্রিপুরার ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্ত হানি হয়েছে 33 জন না 33 নাম্বার সব নাগরিক প্রাণ হারিয়েছেন। তাদের অকাল প্রয়াণে ত্রিপুরা বিধানসভা গভীর শোক ব্যক্ত করে এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি ব্যক্ত করছে এবং প্রয়াতদের বিধি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে 2 মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করার জন্য এই সভায় উপস্থিত সকলের মধ্যে অনুরোধ রাখছি।
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। দ্বিতীয় সভ্যতায় বাদ করছে মাননীয় সদস্যগণ, আমি গভীর দুঃখের সঙ্গে সবাই জানাচ্ছি এবং তৃতীয় বেদান্তের নাগাদ উত্তর কেরালা ওয়ানের জেলার পাহাড় ঘেঁষা চূড়ালমালা এবং মুন্ডাক্কাই এলাকায় জনবসতিগুলোতে মেঘ ফেটে প্রবল বর্ষণের ফলে এক বিধ্বংসী ভূমিধসে কবলে পড়ে। ওয়ানা যা তার মনোরম প্রাকৃতিক দৃশ্য, জলপ্রপাত ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত, এই অপ্রত্যাশিত বিপর্যয়ের শিকার হয়েছে। ক্রমাগত একটা প্রবল বৃষ্টিপাত এবং তারপরে মাঝরাতে ভূমিধস কেবল নির্দোষ প্রাণীকে নেয়নি, অসংখ্য পরিবারকে বাস্তুচ্যুত করার পাশাপাশি তাদের ঘর বাড়ি মাটি চাপায় নিশ্চিন্ন হয়েছে। পরিবেশ ও অবকাঠামোর অপরিণত ক্ষতি হয়েছে। আজ সেখানকার সচেতন আপনাদের পরিবেশ দূষণ ও আক্রান্ত হয়ে উঠেছে। ভূমিধসের উৎপত্তিস্থল মুন্ডাক্কাই অঞ্চলের কাছে পুনঃচিরি মাট্টামের উপরে একটি উপত্যকা হিসাবে চিহ্নিত হয়েছে। ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার দ্বারা প্রকাশিত স্যাটেলাইট ইমেজের মধ্যে ভূমিধসের মুকুট বা উৎপত্তিস্থল সমুদ্র পৃষ্ঠ থেকে 1550 মিটার উপরে এবং মূল স্কার্পের আনুমানিক 12টি ফুটবল মাঠের আয়োজনের সমান। ভূমিধসে শতাধিক গ্রাম মাটি চাপার কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। গত 13 আগস্ট ওয়ারেন্ট জেলা প্রশাসন জানিয়েছে এই ভয়ঙ্কর ভূমিধসে 4 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। 130 জনের বেশি লোক তখন নিখোঁজ ছিলেন। 17টি পরিবারের অধিকাংশ সদস্য রাতে ঘুমন্ত অবস্থায় ভূমিধসে মাটি চাপায় মারা গিয়েছেন। এই মর্মবেদনার ঘটনায় হতাহত বেশিরভাগ চা এবং এলাচ বাগানের দরিদ্র অংশের শ্রমিক। ভূমিধসের এই ঘটনাটি অসংখ্য পরিবার কৃষকের সাগরে ডুবিয়ে দিয়েছে। কেরালার 2008 সালে মারাত্মক ঘটনার পর এটি সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ত্রিপুরা বিধানসভা সেই সব উদ্ধারকারী দল, স্থানীয় কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবক অক্লান্ত প্রচেষ্টাকে সম্মান জানাচ্ছে, যারা ওয়ার্ডের বিধ্বংসী উপদেশে বিপন্নের প্রাণ বাঁচাতে মাটির দিক থেকে নিচল উদ্ধারে এবং ক্ষতিগ্রস্তের সহায়তা করতে ক্রমাগত বৃষ্টিপাতের মধ্যে নিরলসভাবে কাজ করছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে তার নিষ্ঠা ও সাহস শক্তির অংশ নেই। ওয়ার্ডে ভয়াবহ ভূমিধসের বহু মানুষের প্রাণহানির জন্য ত্রিপুরা বিধানসভা গভীর শোক ব্যক্ত করে যারা প্রিয়জন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সভা আন্তরিক ও সমবেদনা জ্ঞাপন করছে। এখন আমি ত্রিপুরা রাজ্যের প্রাকৃতিক বিপর্যয় প্রলয়ঙ্করী বন্যা প্রলয়ঙ্করী বন্যা এবং কেরালাতে এই যে ভয়াবহ ভূমিধসের ঘটনার প্রতিবাদী ইতিহাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করে 2 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করার জন্য এই সভার সভাপতি সকলকে অনুরোধ করেছি। মেয়েরা কথা শুনুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
বিজনেস অ্যাডভাইসারি কমিটির রিপোর্ট উত্থাপন গ্রহণ। মাননীয় সদস্যগণ সভা পরবর্তী আলোচ্য বিষয় হল বিজনেস অ্যাডভাইসারি কমিটির উদ্দেশ্য বিবেচনা ও গ্রহণ করা। বিধানসভার মতো অধিবেশন 4 সেপ্টেম্বর বুধবার 2024 তারিখ থেকে 6 সেপ্টেম্বর শুক্রবার 2024 পর্যন্ত বিভিন্ন আলোচ্য বিষয়গুলো বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইসারি কমিটি যে সময় নির্ধারিত সুপারিশ করেছে সেই রিপোর্টে সহযোগ করার জন্য আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। সেপ্টেম্বর বুধবার 2024 তারিখ থেকে 6 সেপ্টেম্বর শুক্রবার 2024 তারিখ পর্যন্ত বিধানসভার অধিবেশনের বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্বাচন সুপারিশ করেছে তার রিপোর্টটি সবাই পেশ করে। এখন রিপোর্টটি হাউস বিবেচনার জন্য এবং অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করতে অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ, আমি প্রস্তাব করছি যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ধারণের সহিত এই সভা একমত। মাননীয় অধ্যক্ষ কর্তৃক উত্থাপিত প্রস্তাব এখন ভোটে দিচ্ছি। প্রস্তাব স্যার, এই 3 দিন যোগ করলে বছর মাত্র 11 দিন। কারণ 6 জানুয়ারি থেকে 11 আর লাস্টে 5 মাস থেকে 3 দিন, 5 মাস পর্যন্ত 3 দিন, 5 দিন 8 আর 11। কিন্তু স্যার, লাস্টে যখন আপনি বাজেট পাস করা ঐতিহাসিক বাজেট 3 দিন, তখন কিন্তু আপনি স্বীকার করেছেন ঐতিহাসিক। হ্যাঁ, ঐতিহাসিক, কারণ ড্যামেজিং তো ঐতিহাসিক। I congratulate Sir, your opinion. it was damaging and it is a dead letter day. 3 দিনের বাজেট পাস করেছে আপনার যখন আপনার নেতৃত্বে হাউস চলেছে, এটা এক্সেপশন অফ এক্সেপশন অ্যান্ড ইট শুড বি কন্ডেম। আমি যে কথা বলছি, আপনি বুধ বৃহস্পতি শুক্র করবেন, কতদিন বলেছিলেন যে আমাদের কি জানি আর্টিস্ট ছিল, আপনি বলেছেন নেক্সট সবগুলো ডিপার্টমেন্ট কনসাল্ট করা হবে। তাহলে সোমবার এবং মঙ্গলবার আমরা পাচ্ছি, তাহলে সোমবারে কি ও সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে আছে DWS, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, এমপ্লয়মেন্ট সার্ভিসেস, মাইনরিটিস অ্যান্ড রেভিনিউ, রিলিফ অ্যান্ড রিলিফ। এটা ছিল মঙ্গলবারে পাওয়ার তো আমার মাননীয় মন্ত্রী আছেন, আমি বেশি কিছু বলবো না। পাওয়ার তো উনি পাওয়ার থেকে, তারপরে রুরাল ডেভেলপমেন্ট আইডি আপনার স্যার এটা আমরা পাচ্ছি না। তারপরে ফাইন্যান্স পাচ্ছি না, ফাইন্যান্স দিয়ে স্যার আমি কিছু কাগজপত্র নিয়ে এসেছিলাম, কারণ অমর্ত্য সেন পাগল হয়ে যাবে এই ফাইন্যান্সে। আমি যেটা বলছি এখন ফাইন্যান্স, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এই সমস্ত ইম্পর্টেন্ট, এগ্রিকালচার, হর্টিকালচার, সোয়েল কনজারভেশন, ট্রাইবেল ওয়েলফেয়ার নিয়ে কথা বলে। আগে তো উনি হয়তো কিছু বলতেন ট্রাইবেল ওয়েলফেয়ার নিয়ে, এখন তো উনি ওনাকে হাইলাইট করে নিয়ে গেছে। আমি কি করবো? আমাকে করবো, আমি যেটা বলছি স্যার, তাইলে আমি বলবো সোমবার এবং মঙ্গলবার অ্যাটলিস্ট 3 দিন হয়েছে, আর 2 দিন এক্সচেঞ্জ করা হবে। আমরা সমর্থন করি, মানে ডেপুটি স্পিকার এটা 2 দিন বাড়িয়ে যাবো। আমার মনে হয় রতনবাবু এটা সমর্থন করবেন। আর ফেব্রুয়ারি আলোচনা হোক, প্লাস মাইনাস আলোচনা হোক, ঠিক আছে। অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে আমি ছিলাম, সেই টাইম টেবিল সাথে আলোচনা হয়েছিল, কিন্তু যেহেতু এটির ভয়াবহ বন্যা এবং এটি মোকাবেলা সবাই আমরা ব্যস্ত, সেই কনসিডারেশনে মিটিং আর এটা নিয়ে খুব হয়, কিন্তু আলোচনা হয়েছিল এই 3 দিনের মধ্যেই আমরা টাইম এক্সটেন্ড করে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট যেগুলো বাদ করবে, যেটা ভেরি রাইট,
হোম, এই হাউসের একজন মেম্বার বলছেন আমার জীবন বিপন্ন, এবং প্রতিদিন শাসক দলের এই কোনো না কোনো বিধায়কের বাড়ি আক্রান্ত করছে। আইন শৃঙ্খলা কোথায় গিয়ে পৌঁছেছে? তো এই সময়তে যেহেতু সে মিটিং আমি ছিলাম এবং 3 দিন মেনে এসেছি, আমি আবার বলা ঠিক হবে না, কিন্তু আমি বলবো টাইম এক্সটেন্ড করে যে সমস্ত ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট হয়নি এগুলো যে কোনো শেপে, যে কোনো মানে ইয়েতে স্কোপে ডিসকাশনের ব্যবস্থা করা। বিজনেস এখানে নেই, কিন্তু এটা যেন আপনি স্পিকার আপনার এখতিয়ারে আছে এই সুযোগটা করে দিতে হবে। তাহলে যে ত্রিপুরার যে চলতি বর্তমান চলমান পরিস্থিতিতে সত্যিকারের এই মানুষের যে উদ্বেগ কণ্ঠা এটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো। আমরা ভেবেছিলাম এবার অন্তত প্রত্যেকটি দিন কাভার করবো। বললাম এসে গেছে সামনে, রাত না হলেও আমি সংগ্রহ প্রকাশ করি যে কদিন আমি দেখলাম মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর থেকে আগেকার মুখ্যমন্ত্রীর জামানায় যে কটা দিন অ্যাসেম্বলি হতো কম হতো, ওনার আগে যে ছিল তো আমি ভেবেছিলাম হয়তো মুখ্যমন্ত্রী আরো হাউসটা বাড়ান। স্বাভাবিকভাবে ওনার হাতে প্রায় 21 খারাপ দপ্তর, বারবার উঠতে হয় বসতে হয়, উঠতে হয় বসতে হয়, ব্যক্তিগ্রস্ত হয়ে পড়েন। তার জন্য হয়তো বা উনি অ্যাসেম্বলিকে কাটিং করতে চাইছেন। এটা একটু ধ্রুব সত্য কথা, একটু করুন না। অ্যাটলিস্ট ইন মানডে আমার একটা প্রস্তাব থাকবে আপনাদের সকলের কাছে। মঙ্গলবার দিন তো আবার ভালো, অ্যাটলিস্ট ইন মানডে এবার আমাকে বলুন হো হ্যাঁ পিডব্লিউডি আরো তো অন্যান্য দপ্তর আছে, জেলা অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে। আজ আমাকে বলুন স্যার, এই 3 দিনের মধ্যে আমি ঘন্টা 6 একটা ফ্ল্যাটে থামা চাওয়া পড়ে গেছে, আমি কি আলোচনা করব? আপনি আমাকে বলুন কৈতুলবাড়ি এবং দুর্গানগরের যে ঘটনা, ভয়াবহ ঘটনা, আমি কি আলোচনা করব? পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা এই যে ব্যাপক যে খুন সন্ত্রাস রাজনীতি ইত্যাদি হয়েছে, আমি কিভাবে আমরা আলোচনা করব? তো অনেক প্রশ্ন ছিল আমাদের সোমবার দিন, এবং আইন শৃঙ্খলা তো তলানি সদলীয় বিধায়ক থেকে শুরু করে অপোজিশন ছেলে চেয়ারম্যান গ্রাম প্রধান এরও আজকে হিংসার শিকার হচ্ছে প্রত্যেকটি জায়গায়। তো এই ব্যাপারে নানা প্রশ্ন ছিল, এগুলো উত্তর পাইনি। তো স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা একদম লাফে উঠেছে। পরিষেবা বলতে কিছুই নেই, শুধু বড় বড় মেডিকেল হাব, বড় বড় ভালো বড় স্টেটমেন্ট শিরোনামে সংবাদপত্রে স্থান পায়, কিন্তু বাস্তবে তার বিচিত্র ভিন্ন। এই সমস্ত জিনিসগুলো যদি আলোচনা আমরা নাই করতে পারি, তাহলে এই যে এত লক্ষ লক্ষ টাকা খরচা করে এসএমডির টাকা, তা কোনো মানুষের স্বার্থে তো আমরা কোনো কথা বলতে পারছি, মানুষের উপকারে তো আমরা কোনো কাজে লাগছে। নিজেদের মধ্যে বিভিন্ন তর্ক বিতর্ক আমরা জড়িয়ে পড়ছি বিভিন্ন ইস্যু, কিন্তু ফাইন্ড আউট দ্য সলিউশন টু ভেরিয়াস প্রবলেমস এটা তো হচ্ছে না। আমার অনুরোধ থাকবে মাননীয় স্পিকার স্যার, সকল সভ্যদের কাছে, আমি জানি বর্তমানে তো ওয়ান ম্যানস ভয়েস উদ্ধার, আগেও দেখেছি ওয়ান ম্যানস ভয়েস উদ্ধার, হাউস থেকে বাড়া, এদের মনে প্রচন্ড যন্ত্রণা। আমি আমার বিশ্বাস মন্ত্রী থেকে শুরু করে বিধায়কদের প্রত্যেকের মনে যন্ত্রণা, কিন্তু প্রকাশ নেই, কিছু করার নেই, দলটা এরকম
ফ্যাসিস্ট মানসিকতা। স্যার প্লিজ, আর আমি বলছি বলুন। এক সেকেন্ড আমার অনুরোধ থাকবে। সুদীপবাবু আমার অনুরোধ হ্যাঁ এক সেকেন্ড শুনুন মাননীয় অপোজিশন লিডার আমরা একটা বেজে গেছি টাইম টেবিল বাড়াতে হবে ও, ঠিক আছে ঠিক আছে। আমার সরি প্লিজ বলুন রিপিট এখানে যা আছে রেফারেন্স কলিং এগুলি উত্থাপন করে বিল ইন্ট্রোডিউস পর্যন্ত চলতে হবে। তারপরে একটা বিজনেস থাকবে, ইম্পর্টেন্ট বিজনেস। তো আমার বিনম্র অনুরোধ থাকবে মাননীয় স্পিকার স্যার, মাননীয় আমাদের শ্রী চিফ মিনিস্টার মূলত রাজনীতির দায়িত্বটা দিয়ে গেছে, পার্লামেন্ট এবং প্রিন্সিপাল ইস্যু এবং সকল সম্বোধনের কাছে। Let us extend our university by a day to mine. This is my personal humble submission. ওকে Tuesday হলে আরো ভালো, কিন্তু Monday still mine. শুনুন এটা আপনাদের নিজেদের মধ্যে প্রথম বিধানসভাতে আলোচনা করে উত্থাপিত হয়েছিল যে বিভিন্ন বিধায়করা তাদের সামগ্রিক কথাবার্তা হলো সেখানে আমাদের বলতে পারে। আমরা চাই যে বিধানসভাকে এত সংক্ষিপ্ত না করা। আমরা তখনও প্রস্তাব আমরা দিয়েছিলাম, এর আগে বিধানসভা 14 দিন 15 দিন পর্যন্ত হয়েছে আমাদের রাজ্যে, সেটা করতে সেখানে 14 দিন 15 দিন তার বেশিও সেখানে আর 15 মিনিট হবেই না আপনি সাজেশন আছেন ঠিক আছে আমরা অ্যাসেম্বলিটা যখন বসে তখন মানুষ অ্যাসেম্বলির দিকে তাকিয়ে থাকে, আমরা কি বলি অ্যাসেম্বলি থেকে কি সিদ্ধান্ত হয়, এই বিষয়গুলো সেখানে আলোচনা হয়। কাজে সেই দিক থেকে আমার মনে হয় কয়েকটা জিনিস সংশোধন করা দরকার। একটা হচ্ছে সোমবার, মঙ্গলবার, বুধবার কোন কোন বিষয়গুলো থাকবে, কোন কোন ডিপার্টমেন্টগুলো থাকবে। আমার মনে হয় এটা নিয়ে আরেকটু বিজনেসে আলোচনা করে কিছু ইম্পর্টেন্ট কিছু ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট আছে যেগুলো পেছনের দিকে পড়ে যায়, সেগুলো সম্পর্কে আলোচনা সেখানে আসে, এটাকে করা দরকার। হচ্ছে প্রশ্নোত্তর পর্বর মধ্য দিয়েই আমরা বিজয়টা কিছু কথা বলতে পারি, ঠিক আছে? সেই দিক থেকে প্রশ্নোত্তর পর্ব যেটা 1 ঘন্টা, আমার মনে হয় সেই 1 ঘন্টাটাকে বৃদ্ধি করা দরকার, সময়টাকে বৃদ্ধি করা দরকার, অথবা বিধানসভাকে বৃদ্ধি করো, যে কোনো একটা করো যাতে আমরা আমাদের কথাগুলো সেখানে আমাদের বলতে পারি। সেদিক থেকে আমার প্রস্তাব হচ্ছে আগামী সোম এবং মঙ্গলবার এই দিনের জন্য বিধানসভাকে আরো এক্সটেন্ড সেখানের মধ্যে করা হবে। ওকে, এবার আমি বলছি সুদীপবাবু কথা আপনারটা আমি বলছি। আপনি মানসিক চেষ্টা করে রিকোয়েস্ট করেছেন যে উনি থাকতে চাকা লেট করে দেওয়াটা না, প্রত্যেকটি বিধানসভা ছিলেন কার্যক্রম করবো তিনি গেছেন। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমি সুদীপবাবুকে বলছি, প্লিজ সুদীপবাবুকে বলছি যে বিএসসির সবাই যখন আসেন সেদিন আপনাদের যিনি বিএসসির যিনি সম্মানিত সদস্য ছিলেন না, তিনি ছিলেন না, থাকলে উনি আজকে যেটা বলছেন সেটা পারছেন। এবং আপনাকে বলি যে আপনাদের বর্তমানে যিনি মাননীয় অপোজিশন লিডার তিনি কিন্তু বিএসসি মিটিংয়ে ছিলেন। বিএসসি মিটিংয়ে সম্মিলিত আলোচনার মাধ্যমে স্থির হয়েছে যে যেহেতু ফ্লাড খুব হ্যাভক ফ্লাড সিচুয়েশন, তাই এটাকে সংক্ষিপ্তভাবে দিনের জন্য করাও, তবে কিছু কিছু বিষয় কিছু কিছু সাবজেক্ট যেগুলি ডিপার্টমেন্ট কিংবা আলোচনা করা যায় সেটাকে স্থির করার জন্য যেহেতু কমিউনিকেশন মানে মেটেছেন। সুদীপবাবুকে বলবো আপনার বক্তব্যগুলো আমার যদি মনে করেন, আমি জানি না প্রফেশন আছে কেন তো এই মুহূর্তে থেকে চেঞ্জ করতে পারে বিএসসি মেম্বার কোন দল পরিবর্তনের সুযোগ নেই না। নেক্সট সেশন এটা পরে আলোচনা করতে তারা যেটা বলছেন যে আমি সুদীপবাবু আই বলছি বিএসসি তে ঠিক আছে, এটা ঠিক করে নেব। এখন প্রশ্ন হলো যে প্রশ্নটা উঠেছে এরকম না, যেটা সুদীপবাবু এবং চিন্ময়বাবু বলেছে বিভিন্ন ডিপার্টমেন্ট পায় না, এটা তো ফ্যাক্ট। এটা আমরা উদ্দেশ্য ছিল এবছর তো এই মাস এবছর যদিও বাজেট না তবু মিনিমাম 5 দিন করার প্ল্যান ছিল, কিন্তু পরবর্তী সময় একটা ঘটনা কারণে চিন্ময়বাবু ছিলেন মিটিংয়ে, দিলীপবাবু ফ্লাডের কারণে আসতে পারে না, এটা কাউকে ধরে নেওয়া যাবে না। তো সময়টা দিনটা না বাড়ালে আমাদের কষ্ট হবে, সবারই কষ্ট, বিধায়ককে পার্টিসিপেট করা উচিত। আমার মনে হয় ইস্যুতে যতগুলি আসবে অ্যাডজাস্ট কষ্ট সব
যা আছে অ্যাজ পার রুলস সব ঢুকায়। আরে প্লিজ যেমন একটা আমি বলছি, যেমন আমি বোধহয় সুদীপ বাবুর কোনো একটা বোধহয় প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি মনে হয় অ্যানাউন্স করবেন। যদি এই যে বলছে অমুক ডিপার্টমেন্ট, যেমন বিদ্যুৎ, ওরা কলিং বা রেফারেন্স কিছু বা কিছু একটা ডিসকাশন দোকান না, আমার কত হলো আমাদের কষ্ট, সব শুধুমাত্র বিরোধী দলের কষ্ট। আরে ভাই কি রে সময়টা বাড়ানো সম্ভব না। ফান্ড ইজ ইম্পর্টেন্ট। 33 জন লোক মারা গেছে, যারা ওই এলাকা ভিজিট করেন নাই, যারা অ্যাসেস করতে পারবেন না। এই জন্যই বলছি সময়টাকে এটা সুদীপ বাবু দ্বারা বলেছে এবং অ্যাডজাস্ট কিভাবে আপনি সব নির্দেশনা হোক বা এক আমি বলছি ঠিক আছে, এই কথা বলছি না, এইটা ধরুন তার ট্রেজারি আমাদের তো ঠিক কিছু থাকবে পার্টি, তারা যে আনবে আমাদের পার্টিসিপেট করবে। শর্ট ডিভিশন দরকার আমি একটা বাড়িয়ে বা যদি মনে করেন ডাবল শর্ট কোশ্চেন, আরে আইন তো আমাদের সময় আমি ডাবল শর্ট কোশ্চেন যদি থাকে অ্যাডজাস্ট করুন। আর ওই যেটা বলছেন কোশ্চেন আমার এটা রুলস কমিটি এখন এটা পারবেন না, তো ওই যেটা বলছে বিএসসি মেম্বার, এটা পরবর্তী সময় তারা যখন সময় আসবে তখন চেঞ্জ করে সুদীপ আসতে ভালো, এটা ফ্যাক্ট। এখানে আসলে কারণ হলো দিলীপবাবু মন্ত্রী ছিলেন, এই জন্য আমরা রেখেছিলাম, কিন্তু এখন যদি আলোচক থাকতে চাই কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় অ্যাডজাস্ট থাকে এটা। কিন্তু আমার মনে হয় আমরাও চাই, আমাদের মন্ত্রীরা চায় তারা বিভিন্ন প্রশ্ন উঠাক, আমরা যারা ডিসকাশন করতে পারি, আমাদের মেম্বাররা পার্টিসিপেট করবে। এখানে আমাদের তিনটা মতো আমাদের লাইভ পার্টি বন্ধু দল যারা পার্টিসিপেশন দরকার। এতে আমরা এই যে কোশ্চেন করছে অ্যাসেম্বলি কোশ্চেন খুব ভালো হচ্ছে, ডিপার্টমেন্ট নোটে চলে বসে, এটা ফ্যাক্ট কিন্তু এটা। এবং দেখেছি যদিও আমাদের একজন বন্ধু আমাদের অবসর হয়েছে, ওটা বোধহয় খবর নিতে পারবে, যেমন আমি বলছেন হায়ার সেকেন্ডারিতে রূপান্তর করে দেওয়ার জন্য। আসলে জুন মাসে কিন্তু স্কুল রূপান্তরিত গেছে হায়ার সেকেন্ডারিতে, উনি অগাস্ট মাসে কোশ্চেন দিয়েছেন। তো ঠিক আছে, খবর না থাকতে পারে, ফ্লাডের কারণে বিভিন্ন অসুবিধা হতে পারে। তো আমার বক্তব্য হলো স্যার অ্যাডজাস্ট, আমার মনে হয় আমাদের অ্যাডজাস্ট করতে হবে, দিন বাড়াতে হবে, করতে হবে। এটা কষ্ট হলে কষ্ট, একটু টাইম লাগবে। আর যেহেতু শুনেন প্রাইভেট মেম্বার জিনিস সব বেরোটি পেয়েছে, তো তারা তো পারেনি, তারা একটা জিনিস ঢুকে দিবে, এটাই কথা আমার মনে হয়। এখন বিজনেস অ্যাডভাইসারি কমিটি করতে সময় পাবে, আর বাজেট সময় বাড়ালো না, বাজেট সময় প্রচুর সময় বাড়ে, 10টার সময় শেষ হয়ে যাবে, বাজেট শেষ হতে কয়েকটা কষ্ট হবে। আমরা বললো আমার পর্যন্ত থাকবে, কষ্ট হবে থাকবো। আরে ভাই যতটুকু চলুক না, আপনি তো অধ্যক্ষ মানুষ, অধ্যক্ষ আপনারা বসে আলোচনা দরকার এক কাজ করুন না, এখানে অপোজিশন লিডার যা এদের মধ্যে ওনাদের মধ্যে সুদীপ বাবু, বিদ্যুৎ বাবু, গোপাল বাবু যেগুলো একজন ডাকুন, এগুলোর মতো একজনকে ডাকুন, আর একজনকে ডাকুন, আমাদের একজন ডাকুন, আপনি বসে একটা টাইম অ্যাডজাস্ট করে দেবেন, বলে একটা কনভেনশন চলবে, একটু আলোচনা করলে এগুলো প্রিফিক্স টাইম করে চলবে, আলোচনা চলবে, প্রিফিক্স করার দরকার নেই। এখন আমি মাননীয় উপাধ্যক্ষ কর্তৃক উৎসাহের প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হলো বিজনেস অ্যাডভাইসারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সমাজের কর্মীর সহিত এসব একমত। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হ্যাঁ বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, অতএব রিপোর্টটি সভা কর্তৃক গৃহীত হইল। মাননীয় সদস্যগণ, আজকের কর্মসূচিতে একটি অভিনন্দন বার্তার বিশেষ বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি উক্ত অভিনন্দন বার্তাটি পাঠ করছি। অভিনন্দন বার্তাটি কপির সঙ্গে দেওয়া হলো। Congratulatory motion. Honorable members, it is my privilege to extend a congratulatory message on behalf of this House, conveying our heartfelt congratulations to every electorate, contesting candidate and winning members of Parliament
who participated in the 18th Lok Sabha election this year. Contributory motion is as follows. The general election for the 542 seats of the 18th Lok Sabha was প্লিজ বলবেন এটা কালকে আজকে আমরা শোক প্রস্তাব করেছি 233 জন মারা গেছে এই জিনিসটা আপনি কালকে আমরা ডোন্ট ম্যাটার লাভ উইথ এই যে কমপ্লিট একটা অ্যাটমসফিয়ার এখন এই যে কম্পিটিশনারি মোশন 500 টাকা এটা ওই যে পার্লামেন্টারি রেজাল্ট হবে না ফুল ফোর্টেন্স কালকে স্যার অ্যাটলিস্ট আজকে অন্তত লেট দ্য তাদের আত্মা একটু দিয়ে সাবধান প্লিজ okay accepted. থ্যাংক ইউ Accepted. এটাকে আগামীকাল কাছে ঠিক আছে আর কনস্ট্রাকটিভ হলে তো সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করা যায় রেফারেন্স পিরিয়ড এখন রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি সেই নোটিশগুলো পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভা উত্থাপন অনুমতি দিয়েছি প্রথমে আমি মাননীয় সদস্য শ্রী তাফাজ্জল হোসেন কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভা উত্থাপনের জন্য ওনাকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, আগরতলা থেকে নতুন প্রস্তাবিত জাতীয় সড়কটি বিশালগড় বক্সনগর সোনামুড়া বেলুনিয়া পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা আমি ডেপুটি দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই বিষয়ে বিবৃতি প্রদানের জন্য আহ্বান করছি যদি তিনি আজ বিবৃতি দেওয়া হয় তাহলে সভাপতি দাঁড়িয়ে থাকেন। মাননীয় অধ্যক্ষ মহোদয় আগামী 6 তারিখ আমি বিস্তারিত প্রদান দ্বিতীয় রেফারেন্স হয়েছে মাননীয় সদস্য সঞ্জয় মানিক ত্রিপুরা এখন আমি ওনাকে রেফারেন্স হয়েছে বিষয়বস্তু সভা উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয় আমার রেফারেন্স পিরিয়ডটি হল উত্থাপিত রেফারেন্স পিরিয়ডটি হল রাজ্যের সাম্প্রতিক ভয়াবহ বন্যার পরিস্থিতিতে রাজ্যের সমস্ত অংশের ক্ষতিগ্রস্ত মানুষের অতি সত্বর পুনর্বাসনে রাজ্য সরকার কর্তৃক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উদ্যোগে গ্রহণ করা সম্পর্কে আমি রিলিফ এটা যদিও আজকে আলোচনা তবুও এটা আমি 6 তারিখ যখন আজকে এটা ডিসকাশন যেহেতু আপনি এটা ইয়ে করলেন আছে যেহেতু ডিসকাশন করবে ওয়ান্স ডিসকাস দ্যাট ক্যানট বি অ্যাকসেপ্ট আপনি জাস্ট একটা নলেজ দিয়ে দিচ্ছি মানে আপনার রুলস এন্ড প্রসিডিউর কন্ট্যাক্ট বিজনেস করবেন ওয়ান্স দ্যাট ম্যাটার ইজ ডিসকাস it cannot be further discussed in the floor of the house. So this is for a time information in selection whether this will be admitted or not. You can ask them, honorable member, to submit ওটা একটা ইস্যুতে একটা আপত্তি দেবেন আমার তো অনুরোধ থাকবে পর্যন্ত কি বলছেন ব্যাপারটা হলো যে একবার যেহেতু কোনো ইস্যু ডিসকাস হয় সেম সেশনে সাধারণত সেম এটাতে আমি যেমন দেখছি এটা একটু কেমন কেমন হয় ব্যাপার আজকে কিন্তু আলোচনা হবে অন্য একটা ইস্যুটা হাউসে তো বলবো আমি অন্য একটা ইস্যু থাকলে প্লেস করতে পারি যদি স্পিকার কিছু ইস্যু থাকলে বলে ফেলুন এই চলে না এনিথিং মাননীয় অধ্যক্ষ মহোদয় আমার অন্য ইস্যু হচ্ছে এই ফ্লাডের সিচুয়েশনটা নিয়ে রিলেটেড থাকো এটা মানে না আপনি তো শুনুন আজকে তো ডিসকাশন শর্ট ডিউরেশন ডিসকাশন উনি কিছু চাইছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত মানে কি কি স্টেপ নিয়েছে এটা অন্য কিছু আছে অন্য যে কোনো এটা প্রিভিলেজ আমি মাননীয় সদস্যকে বলবো এটা তো আজকে হবে উইল কাম রাদার ইফ বিং অ্যানাদার ইস্যু এটা আপনার জন্য ইয়ে হবে এটা আসছে তো আমি সময় দিলাম আপনাকে হ্যাঁ সঞ্জয় বাবু এটা না সঞ্জয় বাবু আমি সময় দিচ্ছি আপনাকে আপনি একটু চিন্তা করুন করলে এই হাউস অন্যান্য অলরেডি আছে তো রতন বাবু আমি ওনাকে বলেছি সময় দিলাম আপনার চলছে এটা কিছু হবে না আমরা যখন আমাদের ব্রেক হবে আমি পরবর্তী সময় না না স্যার না আজকে দিবেন আমরা একটা টাইম পাওয়া কঠিন আজকে যখন ফার্স্ট আওয়ারটা শেষ হবে তখন আমরা
আপনার পার্টি লিডারের সাথে কথা বলে একটা সাবজেক্ট চুজ করবেন। তৃতীয় বিষয়টি এনেছেন শ্রী অশোক চন্দ্র মিত্র, শ্রী দীপঙ্কর সেন, শ্রী নির্মল বিশ্বাস। তৃতীয় রেফারেন্স, গত 25শে জুলাই 2024 সন্ধ্যার পত্রিকার প্রথম পাতায় বাদল শিরের খুনিরা স্বমহিমায় পুলিশ ধৃতরাষ্ট্রের ভূমিকায় প্রকাশিত শীর্ষক সংবাদ সম্পর্কে। এখন আমি মাননীয় স্বরাষ্ট্র দপ্তরের আগামী 6 তারিখে মানে স্পিকার মহোদয়, আগামী 6 তারিখে বলছে এই জন্য উনি দাঁড়িয়েছে। বাবু মাঝে মাঝে আপনি গিয়ে বলতে কি করছে ভিতরে আমাদের বলতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমরা It's a terrific. এখন দৃষ্টি আকর্ষণ নোটিশ। মাননীয় সদস্য থেকে 3টি দৃষ্টি আকর্ষণ নোটিশ পেয়েছি। নোটিশগুলি গুরুত্ব অনুধাবন করে উত্থাপন সম্পর্কে দিয়েছি। প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য সুশান্ত দেব। নোটিশটি বিষয়বস্তু হল বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকার জনগণের স্বার্থে বিজয় নদের 2 কিনারা ভাঙন নদীর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্পর্কে ওনার আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশ সভাকে উত্থাপন করার সময় দিয়েছি। এখন ওই জল সম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণ নোটিশ ও বিবৃতি বলার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন, যেতে তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আগামী 5 তারিখ এই উত্তর বিস্তারিত হবে। কালকে দ্বিতীয় নোটিশ দিয়েছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন। নোটিশটি বিষয়বস্তু হল শ্রী সুদীপ রায় বর্মন আর কোনো নাম আছে কি? এটা হচ্ছে স্লিপ অফ টাং। শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়, নোটিশটির বিষয়বস্তু হল রিগার্ডিং পারমিশন বাই দ্য গভর্নমেন্ট DOT to use a referral hospital within bracket IGM as teaching hospital by Tripura Shantiniketan Medical College. আমি মাননীয় সদস্য কর্তৃক আন্তর্দৃষ্টি আকর্ষণ নোটিশের সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন, যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। 6 তারিখ না না 6 তৃতীয় নোটিশটি জানতে হবে না যে যুগ্ম দিয়েছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার মহোদয় এবং শ্রী নয়ন সরকার মহোদয়। নোটিশটি বিষয়বস্তু হল সম্প্রতি গঙ্গাচড়া একটি অনগরের ঘটনাকে কেন্দ্র করে একজন নিরীহ যুবকের খুন ও এই ঘটনার পরবর্তী সময় দেশব্যাপী বাড়িঘর আক্রমণ, লুটপাট ও অগ্নিসংযোগ ইত্যাদি ঘটনা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশের সভায় উত্থাপন সম্মতি দিয়েছি। এখন আমি সদস্য দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণ নোটিশ উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন, যেদিন তিনি বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় স্পিকার মহোদয়, এই 6 তারিখ laying of papers on the যদি আসে আমরা দেবো। it already decided. Laying of papers on the table of on the house. Now the business before the house laying a copy of the State Finance Audit Report number 1 of 2024 of the Comptroller and Auditor General of India for the year ended 31st March 2023 on the table of the House. Now I request the Honourable Minister in charge of the Finance and Secretary Department to lay a copy of the above mentioned audit report on the table of the House. Respected Speaker, sir, I beg to lay a copy of the State Finances Audit Report, report number 1 of 2024 of the Comptroller and Auditor General of India for the year ended 31st March 2023 on the table of this House. Honourable members are requested to kindly to collect copies of the audit report from the notice office of the Tripura Legislative Assembly. Presentation of the finance business, presentation of the demands for excess grants for the financial year 2022-23.
সবার পরবর্তী কার্যসূচি হল 2022-2023 আর্থিক বছরের ডিমান্ডস ফর গ্র্যান্টস অফ এক্সেস এক্সপেন্ডিচার সবার সাথে পেশ করা। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে উক্ত আর্থিক বছরের জন্য ডিমান্ডস ফর গ্র্যান্টস অফ এক্সেস এক্সপেন্ডিচার সবার সাথে পেশ করতে অনুরোধ করছি। Mr. Speaker, sir, I beg to present the demands for excess grants relating to expenditure of the government of Tripura for the financial year 2022-23 on the Tripura office. গ্র্যান্টিনের একটা লাস্টে একটা আমাদের স্যার আজকে এসে 22 এসে এক্সেস টাকা কেন? What is the reason? Introduction to কেন? This kind of business as a introduction for গভর্নমেন্ট বিজনেস সরকারের উত্থাপন কার্যসূচি হল ত্রিপুরা হাউসিং বোর্ড সেকেন্ড ডেভেলপমেন্ট বিল 2024 ত্রিপুরা বিল নম্বর 5 2024 উত্থাপন। এখন এক উচ্চ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সহ উত্থাপন করার জন্য সবার অনুমতি দিয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Mr. Speaker, sir, I have a notice of my intention to introduce the Tripura Housing Board Second Amendment Bill 2024, Tripura Bill number 5 of 2024 on the table of business. এখন পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা হাউসিং বোর্ড সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024 ত্রিপুরা বিল নাম্বার 5 2024 এর সভায় উত্থাপন অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলবেন, যারা প্রস্তাব বিরোধিতা করেন না বলবেন। আমি মনে করি না যেহেতু না বলার কেউ নেই, তাই সর্বসম্মতি করে প্রস্তাবটি গৃহীত হইল। এই সভা নতুন কাজে বিদ্যুৎ হবে। এই সভার উত্তরে বিলটির প্রতিনিধি বিধানসভা নোটিশ থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্য সদস্যকে অনুরোধ করছি। গভর্নমেন্ট বিজনেস রেজিস্ট্রেশন সরকারি বিল সবার পরবর্তী কার্যসূচি মধ্যে ত্রিপুরা স্টেট পোস্ট এই গভর্নমেন্ট বিল 2024 ত্রিপুরা বিল নাম্বার 7 of 2024 উত্থাপন। এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি উত্থাপন সভা উত্থাপন করার জন্য সবার অনুমতি দিয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Mr. Speaker, sir, I beg to move for leave to introduce the Tripura State Goods and Services Tax within bracket 18 Amendment Bill 2024, the Tripura Bill number 7 of 2024 on the table. কি কারণে এটা এনেছেন? এটা পরে দেবো। এখন আমাদের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স উইথ ব্র্যাকেট 18 অ্যামেন্ডমেন্ট বিল 2024 ত্রিপুরা বিল নাম্বার 7 of 2024 এই সভার উত্থাপন করার জন্য অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে না বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে না বলবেন, আমি মনে করি না বলার যেহেতু কেউ নেই, তাই সভা সর্বসম্মতি করে বিলটি পাস হয়ে গেল। সভার উত্থাপিত বিলটির মধ্যে বিধানসভা পরিষদের থেকে গৃহীত 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 দাদা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা পাঁচটাকে ইয়ে করে দেবে এক্সপ্যান্ড এবার দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ গোয়াল ধরিয়ে দেওয়ার জন্য। উত্তরাঞ্চল বৃত্তি প্রতিনিধি বিধানসভা নোটিশ অফিস থেকে সংগ্রহ নেওয়ার জন্য মাননীয় সদস্যদের অনুরোধ করছি। গভর্নমেন্ট রেজুলেশন সবার কার্যসূচি হল গভর্নমেন্ট রেজুলেশন উত্থাপন করেন বন বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ইত্যাদি ক্ষেত্রে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী। এখন আমি মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি রেজুলেশনটি সভা উত্থাপন করার জন্য। I hereby give notice of my intention to move the following resolution in the Tripura Legislative Assembly as required under Article 252(1) of the Constitution of India for consideration. That the Water Prevention, Control and Control of Pollution Amendment Act 2024, 5 of 2024, as passed by the Parliament, should be adopted in the state of Tripura as requested by the Government of India, Ministry of Environment, Forest, Climate Change,
by DO number Q15012/2/2022 CPW dated 16 February 2024 and the resolution be passed. আরে রতন বাবু বলবেন, এটা তো রেকর্ডিং হচ্ছে, উনি বলছেন পাস, আর এটি ইন্ট্রোডাকশন হলো তো উনি আমরা কথা বলি পাস তো হতে পারে না, ওইটাও ডিসকাস। তখন আমাদের এখানে পাস করি, এটার ম্যাটারটা হচ্ছে যেটা এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 5 of 2024 কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হতো ভেরি অ্যাডভান্স, উই ক্যান আরামসে পাস রেজুলেশন বেশ করেছে। এখন আমরা ঠিক তাহলে পরে পাস করবো। ঠিক আছে, আজকে সবাই উত্তর আপনি একজন করার আগে মানুষের আগে একটু আগে বেসিক ডিসকাশন নিয়ে আমরা হয়েছে এবং মাননীয় পরিষদের মন্ত্রী খুবই নাইসলি উনি করেছেন কিভাবে আমি বলবো যে গতকাল আমি একটা শর্ট ডিউরেশন আর একটা সাবজেক্ট দিয়েছি। আপনি যেহেতু এগুলি আছে এই কারণে যে নাও ইজ অলসো অ্যাগ্রিড দিস শুড বি অ্যাকোমোডেটেড, ইট শুড বি অ্যাকোমোডেটেড। হ্যাঁ, পঞ্চায়েতদের দিয়ে এটা দিয়ে একটা শর্ট ডিউরেশন ডিসকাশন হয়। আপনি গতকাল যেটা করেছেন এটা ডিভাইড করতে পারেন, ইট ইজ ফাইন উইথ ইউ। আর আপনি বলেন যে আবার দেওয়ার জন্য আমি আবার বললাম কি আমাকে আবার দিতে হবে না, গতকাল অলরেডি হচ্ছে আপনি রেগুলার বের করতে পারেন, আপনি আবার আজকে সবার উত্থাপিত গভর্নমেন্ট রেজুলেশন এবং এই বিষয় সংক্রান্ত সংশোধনী প্রতিনিধি অফিস থেকে সংগ্রহ করার জন্য মাননীয় সদস্য এখন এই সভা যারা 2 কোটি 30 মিনিট পর্যন্ত বক্তব্য ফার্স্ট